বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ফিরে এলাম আপনাদের আজকে শোনাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অ্যাডভেঞ্চার গল্প, হীরা মানিক জলে। তাহলে শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। ছোট্ট গ্রাম সুন্দরপুর। একটি নদীও আছে গ্রামের উত্তর প্রান্তে। মহকুমা থেকে 12-13 মাইল, রেল স্টেশন থেকেও 7-8 মাইল। গ্রামের মোস্তফি বংশ এক সময় সমৃদ্ধশালী জমিদার ছিলেন। এখন তাদের অবস্থা আগের মতো না থাকলেও আশেপাশের অনেকগুলি গ্রামের মধ্যে তারাই এখনো পর্যন্ত বড়লোক বলে গণ্য। যদিও ভাঙা পুজোর দালানে আগের মতো জাঁকজমক এখন আর পুজো হয় না। প্রকাণ্ড বাড়ির যে মহলগুলোর ছাদ খসে পড়েছে গত 20-30 বছরের মধ্যে, সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। বাড়ির মেয়েদের বিবাহ দিতে হয় কিরানি পাত্রদের সঙ্গে, অর্থের এতই অভাব। সুশীল এই বংশের ছেলে, ম্যাট্রিক পাশ করে বাড়ি বসে আছে। বড় বংশের ছেলে, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কখনো চাকরি করেননি, সুতরাং বাড়ি বসেই বাপের অন্ন ধ্বংস করুক, এই ছিল বাড়ির সকলের প্রচন্ড অভিপ্রায়। সুশীল তাই করে আসছে। অবশ্যই সুন্দরপুর গ্রামে ব্রাহ্মণ কায়স্থদের বাস খুব বেশি নেই। আগে অনেক ভদ্র গৃহস্থের বাস ছিল। তাদের সবাই এখন বিদেশে চাকরি করে। বড় বড় বাড়ি জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। মোস্তফিদের প্রকাণ্ড ভদ্রাসনের দক্ষিণে ও পূর্বে তাদের দহিত্র রায় বংশ বাস করে। পূর্বে যখন মোস্তফিদের সমৃদ্ধির অবস্থা ছিল, তখন বিদেশ থেকে কুলগৌরব সম্পন্ন রায়দের আনিয়ে কন্যাদান করে জমি দিয়ে এখানেই বাস করিয়েছেন এরা। কালের বিপর্যয়ে সেই রায় বংশের ছেলেরা এখন সুশিক্ষিত ও প্রায় সকলেই বিদেশে ভালো চাকরি করে, নগদ টাকার মুখ দেখতে পায়। বাড়ি কেউ বড় একটা আসে না, যখন আসে তখন খুব বড় মানুষই চাল দেখিয়ে যায়। পদে পদে মাতুল বংশের ওপর টেক্কা দিয়ে চলাই যেন তাদের 2-1 মাস স্থায়ী পল্লীবাসের সর্বপ্রধান লক্ষ্য। আশ্বিন মাস, পুজোর বেশি দিন দেরি নেই। অঘোর রায়ের বড় ছেলে অবনী সস্ত্রীক বাড়ি এসেছে। শোনা যাচ্ছে দুর্গোৎসব না করলেও অবনী এবার ধুমধামে নাকি কালী পুজো করবে। অবনী সরকারি দপ্তরে ভালো চাকরি করে। অবনীর বাবা অঘোর রায় ছেলের কাছেই বিদেশে থাকেন। তিনি এই সময় বাড়ি আসেননি। তার মেজ ছেলে অখিলের সঙ্গে পুরী গিয়েছেন। অখিল যেন কোথাকার সাব ডেপুটি। 15 দিন ছুটি নিয়ে সস্ত্রীক ও বৃদ্ধ পিতাকে নিয়ে বেড়াতে বার হয়েছে। সুশীল অবনীদের বৈঠকখানায় বসে এদের চালবাজির কথা শুনছিল অনেকক্ষণ থেকে। অবনী বললে, মামা, তোমাদের বড় শতরঞ্জি আছে? একখানা দালান জোড়া শতরঞ্জি তো ছিল জানি, কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছে জায়গায় জায়গায়। ছিঁড়া শতরঞ্জি আমার চলবে না, তাহলে কলকাতায় লোক পাঠিয়ে ভালো একখানি বড় শতরঞ্জি কিনে আনি। বন্ধু বান্ধব 5 জনে আসবে, তাদের সামনে বার করার উপযুক্ত হওয়া চাইতো। বড় আলো আছে? বাতির ঝাড় ছিল, এক থাকে কাঁচ খুলে গিয়েছে। তাতে চলে তো নিও। তোমাদের তাতেই কাজ চলে? কেন চলবে না, দেখায় খুব ভালো। তাছাড়া দুর্গোৎসবের কাজ দিন মানেই বেশি। রাত্রে আরতি হয়ে গেলেই আলোর কাজ তো মিটে গেল। আমার ডে লাইটের ব্যবস্থা করতে হবে দেখছি। কালী পুজোর রাত্রে আলোর ব্যবস্থা একটু ভালো রকমই থাকা দরকার। ইলেকট্রিক আলোয় 12 মাস বাস করা অভ্যাস। সত্যি পাড়াগায় এসে এমন অসুবিধা হয়। বৃদ্ধ সত্যনারায়ণ গাঙ্গুলি তার ছোট ছেলের একটা চাকরির জন্য অবনীর কাছে কদিন ধরে হাঁটাহাঁটি করে একটু, অবশ্যই সামান্য একটু ভরসা পেয়েছিলেন। তিনি অবনী বলে উঠলেন, তা অসুবিধা হবে না। বলি, তোমরা বাবাজি কিরকম জায়গায় থাকো, কি ধরনের থাকো তা আমার জানা আছে তো। গঙ্গা চানের যোগে কলকাতা গেলেই তোমাদের ওখানে গিয়ে উঠি। আর সে কি যত্ন! ওহ, ইলেকট্রিক আলো না হলে কি বাবাজি তোমাদের চলে? সুশীল কলকাতায় 2-1 বার মাত্র গিয়েছে। আধুনিক সভ্যতার যুগের নতুন জিনিসই তারা অপরিচিত। শিক্ষিত শহুরে বাবু অবনীর সঙ্গে ভয় ভয় তাকে কথা বলতে হয়। তবুও সে বললে, ডে লাইটের চেয়ে কিন্তু ঝাড় লণ্ঠন দেখাই ভালো। অবনী হেসে গড়িয়ে পড়ে আর কি। ও হে, যে যুগে জমিদার পুত্ররা নিষ্কর্মা বসে থাকতো আর হাতিতে চড়ে
জরদগবের মতো ঘুরে বেড়াতো, ওসব চাল ছিল সেকালের। মডার্ন যুগে ওসব অচল, বুঝলে মামা। এ হলো প্রগতির যুগ। হাতির বদল এসেছে ইলেকট্রিক লাইট। সেকালকে আঁকড়ে বসে থাকলে চলবে? প্রণতি পুরনো আমলের চালচলনে অবশ্যই অবাল্য অবস্থা সুশীল। বয়সে যুবক হলেও প্রাচীনের ভক্ত। সে বললে, কেন, হাতি চড়াটা কি খারাপ দেখলে? রাম, জবরদস্ত ব্যাপার। হাতির মতো মোটা জানোয়ারের ওপর বসে থাকা পেট মোটা না দুষ নুদুষ। সত্যনারায়ণ গাঙ্গুলি বললেন, গোবর গণেশ। জমিদারের ছেলেরই শোভা পায়, কিন্তু কাজে যারা ব্যস্ত, সময় যাদের হাতে কম, দিনে যাদের 30 মাইল চক্কর দিয়ে বেড়াতে হয় নিজের কাজে বা অফিসের কাজে, তাদের পক্ষে দরকার মোটর বাইক বা মোটর কার। স্মার্ট যারা, তাদের উপযুক্ত জানি হচ্ছে। সুশীল প্রতিবাদ করে বললে, স্মার্ট কারা জানি নে। মোগল বাদশাদের সময় আকবর ঔরঙ্গজেবের মতো বীর হাতিতে চড়ে যুদ্ধ করত। তা স্মার্ট হলো না হলেও তোমাদের কলকাতার আদির পাঞ্জাবি পরা চশমা চোখে ছোকরা বাবুর দল, যারা বাপের পয়সায় গড়ের মাঠে হাওয়া খায় কিংবা শখে পড়ে 2-10 কদম মোটর ড্রাইভ করে, তারা অত বড় সাম্রাজ্য স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তারা হাতিতে চড়ে যুদ্ধ করত। পুরুষরা হাতির পিঠে চড়ে আলেকজান্ডারের গ্রিক বাহিনীর বিপক্ষে দাঁড়িয়েছিল। তারা স্মার্ট ছিল না। স্মার্ট হলো সিনেমার ছোকরা, অ্যাক্টরের দল। সুশীল সেখান থেকে উঠে চলে এলো। অবনীর ধরন ভালো লাগেনি তার। দূর সম্পর্কের মামা ভাগ্নে, কোনো কালে দহিত্র বংশের লোক এই পর্যন্ত। এখন তাদের সঙ্গে প্রত্যক্ষ কি যোগ আছে? কিছুই না। জমিদারের ছেলেদের ওপর অবনীরে কটাক্ষ সুশীলের মনে হলো তাকে লক্ষ্য করেই করা হয়েছে। তা করতে পারে, এরা এখন সব হঠাৎ বড় লোকদের দল। পুরনো বংশের ওপর এদের রাগ থাকা অসম্ভব নয়। সুশীল জমিদার পুত্রও বটে, নিষ্কর্মাও বটে। বসে খেতে খেতে দিন কতক পরে পেট মোটা হয়েও উঠবে, এই বিষয়েও নিঃসন্দেহ। অবনী তাকে লক্ষ্য করেই বলেছে নিশ্চয়ই। বাড়ি এসে সুশীল জ্যাঠামশাইকে জিজ্ঞেস করলে, আচ্ছা জ্যাঠামণি, আমাদের বংশে কখনো কেউ চাকরি করেছে? জ্যাঠামশাই তারাকান্ত মুস্তফির বয়স 70-এর কাছাকাছি। তিনি পুজোর দালানের সঙ্গে ছোট্ট কুঠুরিতে সারাদিন বৈষয়িক কাগজপত্র দেখেন এবং মাঝে মাঝে গীতা পাঠ করেন। ঘরটার কুলুঙ্গিতে ও দেওয়ালের গায়ের তাকে গত 50 বছরের পুরনো পাঁজি সাজানো। তারাকান্ত বললেন, কেন বাবা সুশীল, এ বংশে কারো কোনো ভাবনা ছিল যে চাকুরি করবে? ছেলেরা কি করতো জ্যাঠামণি? পায়ের ওপরে পা দিয়ে বসে খেয়ে আমাদের পুরুষানুক্রমে চলে আসছে। তবে আজকাল বড় খারাপ সময় পড়েছে, জমি জমাও অনেক বেরিয়ে গেল, তাই যা হয় একটু কষ্ট যাচ্ছে। কি আবার করবে কে, ওতে আমাদের মান যায়। সুশীল কথাটা ভেবে দেখলে অবসর সময় অবনীর কথাগুলো হিংসেতে ভরা ছিল। এখন দেখা যাচ্ছে অবনীদের বাইরে বেরিয়ে চাকরি না করলে চলে না, আর তাদের চিরকাল চলে আসছে বাড়ি বসে। এতে অবনীর হিংসের কথা বই কি? মামার বাড়ি খেয়ে চিরকাল ওরা মানুষ, আজ হঠাৎ বড়লোক হয়ে চাল দেওয়া কথাবার্তায় সেই মাতুল বংশকেই ছোট করতে চায়। সুশীলের প্রমাণ অন্য একদিক থেকে খুব শিগগিরই পেলে। মুস্তফিদের সাবেকি পুজোর মণ্ডপে দুর্গোৎসব টিমটিম করে সমাধা হলো। লোকের পাতে ছ্যাঁচড়া কলাইয়ের ডাল, ক্ষেতের রাঙা নাকড়া চালের ভাত, পুকুরের মাছ, জলো দুধ হলো দই ও চিনির ডেলা ঘোঙা মুন্ডা খাইয়ে। কিন্তু অবনীদের বাড়ি যে কালী পুজো হলো, সে একটা দেখবার জিনিস। কালী পুজো রাত্রে গাঁ শুধু পোলাও মাংস, কলকাতা থেকে আনা দই রাবড়ি সন্দেশ খেলে, টিন দামি সিগারেট নিমন্ত্রিতদের মধ্যে বিলি হলো। পরের দিন দুপুরে যাত্রা ও ভাসানের রাত্রে প্রীতি সম্মেলন, প্রচুর জলযোগের ব্যবস্থা ছিল। অবনীর এক বন্ধু আবার ম্যাজিক লন্ঠনের স্লাইড দেখিয়ে স্বাস্থ্য সম্বন্ধে এক বক্তৃতাও করলে। গ্রামের লোক সবাই ধন্য ধন্য করতে লাগলো। এ গাঁয়ে এমনটি আর কখনো হয়নি, কেউ দেখেনি। সকলের মুখে অবনীর সুখ্যাতি, কিন্তু তাতে কোনো ক্ষতি ছিল না যদি তারা সেই সঙ্গে অমনি মুস্তফি জমিদারকে ছোট করে না দিত। না, মুস্তফিরা কখনো এদের সঙ্গে দাঁড়ায়, বলে কিসে আর কিসে। যা বলেছ ভাইয়া, নামে তালপুকুর, ঘটি ডোবে না, কিন্তু লম্বা লম্বা কথা আছে। আর কিছু নেই রে ভাই,
এই ধরনের একটা কথা একদিন সুশীলের নিজের কানেই গেল। নিজেদের পুকুরের ঘাটে বসে সুশীল ছিপে মাছ ধরছে। গায়ের ওর পরিচিত দুই ভদ্রলোক কথা বলতে বলতে পথ দিয়ে যাচ্ছেন। একজন বললেন, মস্তবিদের ওপর এবার খুব এক হাত নিয়েছে অবনী। অপরজন বললে, তার মানে মুস্তফিদের আর কিছু নেই? সব ছেলেগুলো বাড়ি বসে বসে খাবে। আজকালকার দিনে কি আর সে খেলে বনেদি চাল চলে? লেখাপড়া তো একটা ছেলেও ভালো করে শিখলে না। লেখাপড়া শিখেও তো ওই সুশীলটা বাপের হোটেলে দিব্যি বসে খাচ্ছে। ওদের কখনো কিছু হবে না বলে দিলাম। যত সব আলসে আর কুঁড়ি। কথাটা সুশীলের মনে লাগলো। এদিকে থেকে সে কোনোদিনই নিজেকে বিচার করে দেখেনি। চিরকাল তো এরকমই হয়ে আসছে তাদের বংশে। এতদিন কিছু কেউ বলেনি, আজকাল বলে কেন তবে? পাশের গ্রামে সুশীলের এক বন্ধু থাকতো। সুশীল তার সঙ্গে গিয়ে দেখা করলে। ছেলেটির নাম প্রমোদ। তার বাবা একসময় মুস্তফিদের স্টেটের নায়েব ছিলেন, কিন্তু তারপর চাকরি ছেড়ে মাল চালানি ব্যবস্থা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। প্রমোদ বেশ বুদ্ধিমান ও বলিষ্ঠ যুবক। সে নিজের চেষ্টায় গ্রামে একটা নৈশ স্কুল করেছে, একটা দরিদ্র ভান্ডার খুলেছে। তার পিছনে গ্রামের তরুণদের যে দলটি করে উঠেছে, গ্রামের মঙ্গলের জন্য তারা না করতে পারে এমন কাজ নেই। সম্প্রতি প্রমোদ বাবার আড়তে বেরোতে আরম্ভ করেছে। সুশীল বললে, প্রমোদ, আমাকে তোমাদের আড়তে কাজ শেখাবে? প্রমোদ আশ্চর্য হয়ে ওর দিকে চেয়ে বললে, কেন বলো তো? হঠাৎ এ কথা কেন তোমার মুখে? বসে বসে চিরকাল বাপের ভাত খাবো? তোমাদের বংশে কেউ কখনো অন্য কাজ করেনি, তাই বলছি। হঠাৎ এ মতিবুদ্ধি ঘটলো কেন তোমার? সেসব বলবো পরে, আপাতত একটা হিলে করে দাও তো। ওর মধ্যে কঠিন আর কি? যেদিন ইচ্ছে এসো, বাবার কাছে নিয়ে যাব। মাসখানেক ধরে সুশীল ওদের আড়তে বেরোতে লাগলো, কিন্তু ক্রমশ সে দেখলে ভুসি মাল চালানির কাজের সঙ্গে তার অন্তরের যোগাযোগ নেই। তার বাবা ছেলেকে আড়তে যোগ দিতে বাধা দেননি, বরং বলেছিলেন ব্যবসার কাজে কিছু টাকা দরকার হয়, তাও তিনি দেবেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, আড়তের কাজ কিরকম হচ্ছে? সুশীল বললে, ও ভালো লাগে না, তার চেয়ে বরং ডাক্তারি পড়ি। তোমার ইচ্ছে তাহলে কলকাতায় গিয়ে দেখে শুনে এসো। কলকাতায় এসে সুশীল দেখলে ডাক্তারি স্কুলে ভর্তি হবার সময় এখন নয়। ওদের বছর আরম্ভ হয় জুলাই মাসে। তারা এখনো 3-4 মাস দেরি। সুশীলের এক মামা খিদিরপুরে বাসা করে থাকতে, তার বাসাতেই সুশীল এসে উঠেছিল। তারই পরামর্শে সে 2-1টা আপিসে কাজের চেষ্টা করতে লাগলো। 3-15 অনেক আপিসে ঘোরাফেরা করেও সে কোথাও কোনো কাজের সুবিধা করতে পারলে না। একদিকে টাকা এলো ফুরিয়ে। মামার বাসায় খাবার খরচ লাগতো না অবশ্যই, কিন্তু হাত খরচের জন্য রোজ একটি টাকা দরকার। বাবার কাছে সে চাইবে না, নগদ টাকা সেখানে বড় টানাটানি। সে জানে একটা কিছু না করে এবার বাড়ি ফিরবার ইচ্ছে নেই তার। অথচ করাই বা চায় কি? সন্ধ্যা থেকে ঘরের মাঠে বসে রোজ ভাবে। সুশীল সেদিন গড়ের মাঠের একটা নির্জন জায়গায় বসেছিল চুপ করে। বড্ড গরম পড়ে গিয়েছে। খিদিরপুরে তার মামার বাসাটিও ছোট ছোট ছেলে মেয়েদের চিৎকার ও উপদ্রবে সদা সরগরম। সেখানে গিয়ে একটা ঘরে 3-4টি 8-10 বছরের মামাতো ভাইয়ের সঙ্গে এক ঘরে রাত কাটাতে হবে। সুশীলের ভালো লাগে না অত। তাদের অবস্থা এখন খারাপ হতে পারে, কিন্তু দেশের বাড়িতে জায়গার কোনো অভাব নেই। ওপরে নিচে বড় বড় ঘর আছে, লম্বা লম্বা দালান, বারান্দা। পুকুরের ধারের দিকে বাইরের মহলে এত বড় একটা রোয়াক আছে যে সেখানে অনায়াসে একটা যাত্রার আসর হতে পারে। এমন সব জ্যোৎস্না রাতে কতদিন সে পুকুরের ধারে ওই রোয়াকটায় একা বসে কাটিয়েছে। পুকুরের ওপরে নারকেল গাছের সারি, তার পিছনে রাধা গোবিন্দের মন্দিরের চূড়োটা, সামনের দিকে ওর ঠাকুরদাদার আমলের পুরনো বৈঠকখানা। এই বৈঠকখানায় এখন আর কেউ বসে না। কাঠ ও বিচুলি, শুকনো তেঁতুল, ভুসি, ঘুঁটে ইত্যাদি রাখা হয় সবার সকালে। মাঝে মাঝে সাপ বেরোয় এখানে। সেবার ভাদ্র মাসে তালনামীর ব্রতে ব্রাহ্মণ ভোজন হচ্ছে পুজোর দালানে। হঠাৎ একটা চেঁচামেচি শোনা গেল
পুকুর পাড়ের পুরনো বৈঠকখানার দিক থেকে। সবাই ছুটে গিয়ে দেখে হরিচাকর বৈঠকখানার মধ্যে ঢুকেছিল বিচালি পারবার জন্যে। সেই সময় কি সাপে তাকে কামড়েছে। হই হই হলো, লোকজন এসে সারা বৈঠকখানা মালামাল বার করে সাপের খোঁজ করতে লাগলো। কিছু গেল না দেখা। হরিচাকর বললে সে সাপ দেখেনি, বিছুলের মধ্যে থেকে তাকে কামড়েছে। ওঝার জন্য রানীনগরে খবর গেল। রানীনগরের সাপের ওঝা 3টি জেলার মধ্যে বিখ্যাত। তারা এসে ঝাড়ফুঁক করে হরিকে সে যাত্রা বাঁচালে। লোকজনে খুঁজে সাপও বের করলে। প্রকাণ্ড ক্ষয়ে গোখরো। হরি যে বেঁচে গেল তার পুনর্জন্ম বলতে হবে। বাবু, ম্যাসেজ আছে। ম্যাসেজ? সুশীল চমকে মাথা তুলে দেখলে একটি কালো মতো লোক। অন্ধকারে ভালো দেখা গেল না। নিম্ন শ্রেণীর অশিক্ষিত অবাঙালি লোক বলেই সুশীলের ধারণা হলো, কারণ তারই সাধারণত দেশলাইকে ম্যাচেস বলে থাকে। সুশীল ধূমপান করে না, সুতরাং সে দেশলাইও রাখে না। সে কথা লোকটাকে বলতে সে চলেই যাচ্ছিল, কিন্তু খানিকটা গিয়ে আবার অন্ধকারের মধ্যে যেন কি ভেবে ফিরে এলো। সুশীলের একটু ভয় হলো। লোকটাকে এবার সে ভালো করে দেখে নিয়েছে। অস্পষ্ট অন্ধকারের মধ্যে বেশ সবল, শক্ত হাত পাওয়ালা চেহারা, গুন্ডা হওয়া বিচিত্র নয়। সুশীলের পকেটে বিশেষ কিছু নেই, টাকা 3 মাত্র। সুশীল একটু সতর্ক হয়ে সরে বসল। লোকটা ওর কাছে এসে বিনীত সুরে বললে, বাবুজি, 2 আনা পয়সা হবে? সুশীল বিনা বাক্য ব্যয়ে একটা 2 আনি পকেট থেকে বের করে লোকটার হাতে দিলে। তাই নিয়ে যদি খুশি হয় হোক না, এখনো চলে গেলে যে হয়। চলে যাবার কোনো লক্ষণ কিন্তু লোকটার মধ্যে দেখা গেল না। সে সুশীলের কাছেই এসে সকৃতজ্ঞ সুরে বললে, বহুত মেহেরবানি আপনার বাবু। আমার আজ খাওয়া কিছু ছিল না, এই পয়সা নিয়ে হোটেলে গিয়ে রুটি খাবো। বাবুজির ঘর কোথায়? ভালো বিপদ দেখা যাচ্ছে, পয়সা পেয়ে তবু নড়ে না। নিশ্চয়ই আরো কিছু পাবার মতলব আছে ওর মনে মনে। সুশীল চারিদিকে একবার তাকিয়ে দেখলে কাছাকাছি কেউ নেই। পকেটে টাকা 3টে ছাড়া সোনার বোতামও আছে জামায়। হঠাৎ এখন মনে পড়ল। ও উত্তর দিলে, কলকাতাতেই বাড়ি, বালিগঞ্জে। আমার কাকা পুলিশের কাজ করেন, এদিকে রোজ বেড়াতে আসেন মোটর নিয়ে। এতক্ষণে এলেন বলে রেড রোডে মোটর রেখেই এখানে আসবেন। আমি এখানে থাকি রোজ, উনি জানেন। বেশ বাবু, আপনাকে দেখেই বড় ঘটনা বলে মনে হয়। সুশীলের মনে কৌতূহল হওয়াতে সে বললে, তুমি কোথায় থাকো? মেটে বুড়ুচে বাবু। কিছু করো নাকি? জাহাজে কাজ করতাম, এখন কাজ নেই। ঘুরি ফিরি কাজের খোঁজে, রুটি জোগাড় করতে হবে তো। লোকটার সম্বন্ধে সুশীলের কৌতূহল আরো বেড়ে গেল। তাছাড়া লোকটার কথাবার্তার ধরনে মনে হয় লোকটা খুব খারাপ ধরনের নয় হয়তো। সুশীল বললে, জাহাজে কতদিন খালাসিগিরি করেছো? 10 বছরের কিছু ওপর হবে। কোন কোন দেশে গিয়েছো? সব দেশে, যে দেশে বলবেন সে দেশে। জাপান লাইন, বিলেত লাইন, জাভার সুমাত্রা লাইন, SS পেনগুইন, SS গোলকুন্ডা, SS নলদেরা, পিএনওর বড় জাহাজ নলদেরা। নাম শুনেছেন? পিএনও কি জিনিস? পলিগ্রামে সুশীল তা বুঝতে পারলে না। না, ওসব নাম সে শোনেনি। তা বাপুজি, আপনার কাছে ছিপাবো না, শরাব পিয়ে পিয়ে কাজটা খারাপই হয়ে পড়ল। জাহাজ থেকে ডিসচার্জ করে দিলে। এখন এই কষ্ট যাচ্ছে, মুখ ফুটে কাউকে বলতে ভি পারিনি। কি করব নাসিব বাবুজি। জাহাজের কাজ আবার পাবে না? পাবো বাবুজি, ডিসচার্জ সার্টিফিকেট ভালো আছে। শরাব টরাবের কথা ওতে কিছু নেই। কপ্তানটা ভালো লোক, তাকে কেঁদে গোড় পাকড়ে বললাম, সাহেব আমার রুটি মেরো না, ও কথা লিখো না। লোকটি আর একটু কাছে এসে ঘেঁষে বসল। বললে, আমার নসিব খারাপ বাবু, নয়তো আমার আর চাকরি করে খেতে হবে কেন? আজ তো আমি রাজা। সুশীল মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞাসা করলে, কিরকম? লোকটি এদিক ওদিক চেয়ে সুর নামিয়ে বললে, আজ আর বলবো না,
এইখানে কাল আপনি আসতে পারবেন? কেন পারবো না? তাই আসবেন কাল। আচ্ছা বাবু, আপনি পুরানো লেখা পড়তে পারেন? সুশীল একটু আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে, কি লেখা? সে কাল বাতলাবো। আপনি কাল এখানে আসবেন, তবে বেলা থাকতে আসবেন, সুরজ ডুববার আগে। মামার বাসায় এসে কৌতূহলে সুশীলের রাতে চোখে ঘুমই এলো না। একবার তার মনে হলো জাহাজে মাল্লা কত দূর কত দেশ ঘুরেছে। কোন এক আশ্চর্য ব্যাপারের কথা কি তাকে বলবে? কোন নতুন দেশের কথা? পুরনো লেখা কিসে? ওর ছোট মামা তো ভাই সনদ ওর পাশেই শোয়। গরমে তারও চোখে ঘুম নেই। খানিকটা উসকুস করার পরে সে উঠে সুইচ টিপে আলো জ্বালালে। বললে, দাদা চা খাবে? চা করব? এত রাত্রে চা কি রে? কি করি বলো, ঘুম আসছে না চোখে। খাও একটু চা। সনদ ছেলেটিকে সুশীল খুব পছন্দ করে। কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, লেখাপড়াতেও ভালো, ফুটবল খেলায় এরই মধ্যে বেশ নাম করেছে। কলেজ টিমের বড় বড় ম্যাচে খেলবার সময় ওকে ভিন্ন চলে না। সনদের আর একটা গুণ, ভয় বলে কোনো জিনিস নেই তার শরীরে। মনে হয় দুনিয়ার কোনো কিছুকে সে গ্রাহ্য করে না। দুবার এই স্বভাবের দোষে তাকে বিপদে পড়তে হয়েছিল। একবার খেলার মাঠে এক সার্জেন্টের সঙ্গে মারামারি করে, নিজে তাতে মার খেয়েও ছিল, খুব মার দিয়েও ছিল। সেবার ওর বাবা টাকা কড়ি খরচ করে ওকে জেলের দরজা থেকে ফিরিয়ে আনে। আর একবার মহেশের রথতলায় একটি মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুন্ডার ছুরিতে প্রায় প্রাণ দিয়েছিল আর কি। স্থানীয় স্বেচ্ছাসেবক যুবক দল ওকে গুন্ডাদের মাঝখান থেকে টেনে উদ্ধার করে আন। সুশীল বললে, সনদ, কতদূর লেখাপড়া করবি ভাবছিস? দেখি দাদা, পিএসসি পর্যন্ত পড়ে একটা কারখানায় ঢুকে কাজ শিখব। কলকবজার দিকে আমার ঝোঁক, সে তো তুমি জানোই। আমি যদি কোনো ব্যবসায় নামি, আমার সঙ্গে থাকবি তুই? নিশ্চয়ই থাকবো। তুমি যেখানে থাকবে, যা করবে, আমি তাতে থাকি, এ আমার বড় ইচ্ছে। কিন্তু কি ব্যবসা করবে ভাবছো দাদা? আচ্ছা, কাউকে এখন এসব কিছু বলিস নি। তোকে আমি জানাবো ঠিক সময়। তোকে নইলে আমার চলবে না। চল আজ শুয়ে পড়ি, রাত 2টো বাজে। পরদিন সকালে সুশীল গড়ের মাঠে নির্দিষ্ট জায়গাটাতে গিয়ে একা বসে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও লোকটির দেখা নেই। অন্ধকার নামল, আসবে না সে লোক। হয়তো নয়, কি একটা বলবে ভেবেছিল কাল। রাতারাতি তার মন ঘুরে গেছে। রাত 8টার সময় সুশীল উঠতে যাবে, এমন সময় পেছনে পায়ের শব্দে সে চেয়ে দেখলে পরক্ষণই তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। লোকটা ঠিক তার পিছনেই দাঁড়িয়ে। সেলাম বাবুজি, মাফ করবেন, বড় দেরি হয়ে গেল। এই দেখুন। লোকটার পায়ের ওপর দিয়ে ভারী একটা জিনিস চলে গিয়েছে, যেন সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা, কিন্তু ব্যান্ডেজ রক্তে ভিজে উঠেছে। সুশীল বললে, এ কি হয়েছে পায়ে? এই জন্যই দেরি হয়ে গেল বাবুজি, বাড়ি থেকে বেরিয়েছি, আর একটা ভারী হাতে ঠেলা গাড়ি পায়ের ওপর এসে পড়ল। 2জন লোক ঠেলছিল, তাদের সঙ্গে মারামারি হয়ে গেল আমার সঙ্গের লোকেদের। বসো বসো, তোমার পায়ে দেখছি সাংঘাতিক লেগেছে, না হলেই পারতে। না হলে আপনি তো হারিয়ে যেতেন বাবুজি, আপনাকে আর পেতাম কোথায়। রিক্সা করে এসেছি বাবুজি, দাঁড়াতে পারছি না। লোকটা ঘাসের ওপর বসে পড়ল, বললে, আজ অন্ধকার হয়ে গিয়েছে বাবুজি, কাজ কোনো হবে না আজ। লোকটা কথা বলবে, সুশীল শুনবে, এতে দিনের আলোর কি দরকার? সুশীল বুঝতে পারলে না, বললে, কি কথা বলবে বলেছিলে? বলে যাও না। লোকটা ধীরে ধীরে চাপা গলায় অনেক কথা বললে। মোটামুটি তার বক্তব্য এই, তার বাড়ি আগে ছিল পশ্চিমে, কিন্তু অনেকদিন থেকে সে বাংলাদেশে আছে এবং বাঙালি খালাসিদের সঙ্গে কাজ করে বাংলা শিখেছে।
লোকটা মুসলমান, ওর নাম জামাতুল্লাহ। একবার কয়েকজন তেলেগু লস্করের সঙ্গে সে একটা জাহাজে কাজ করে। ডাচ ইস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপে নারকল কুচি বোঝাই দিয়ে নিয়ে যেত মাদ্রাজ থেকে। সেই সময় একবার তাদের জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা লেগে অচল হয়ে পড়ে। সৌরাবায়া থেকে তাদের কোম্পানির অন্য জাহাজ এসে তাদের জাহাজের মাল তুলে নিয়ে যাবার আগে 7 দিন ওরা সেখানেই পড়েছিল। একদিন সমুদ্রে বিষাক্ত কাঁকড়া খেয়ে জাহাজ শুদ্ধ লোকের কলেরা হলো। এইখানে সুশীল জিজ্ঞাসা করলে, সবারই কলেরা হলো? কেউ ভাত ছিল না বাবু, খাবার পাওয়া যেত না। পাহাড়ের একটা গর্তে কাঁকড়া পেয়ে সেদিন ওরা তাই ধরেছিল, ছোট ছোট লাল কাঁকড়া। তারপর 2 জন বাদে বাকি সব সেই রাত্রেই মারা গেল বাবুজি। সে রাতের কথা ভাবলে এখনো ভয় হয়। 17 জন দেশি লস্কর আর 2 জন ওলন্দাজ সাহেব, 1 জন মেট আর 1 জন ইঞ্জিনিয়ার। সেই রাতে সাবা রইলাম বাকি কাপ্তান আর আমি। তারপর জাহাজের কাপ্তান ওকে বললে, মরাগুলো টান দিয়ে ফেলে দাও জলে। ও বললে, আমি বুর্দাফারাস নই সাহেব, ও আমি ছোব না। সাহেব ওকে গুলি করে মারতে এলো। ও গিয়ে লুকোলো ডেকে ঢাকনি খুলে হোল্ডের মধ্যে। সেই রাত্রে কপ্তান সাহেব খুব মদ খেয়ে চিৎকার করে গান গাইছে। ও সেই সময় জাহাজে বোট খুলে নিয়ে নামতে গেল। ডেভিড থেকে বোট নামাবার শব্দে সাহেবের মদের নেশা ভাঙল না, তাই নিস্তার। ডেকের ওপরে তখন 2টো মরা পড়ে রয়েছে। মরণের বীজ জাহাজে সর্বত্র ছড়ানো। ভয়ে ও কিছু খায়নি সকাল থেকে। পাছে কলেরা হয়, সুতরাং অনাহারে ও ভয়ে খানিকটা দুর্বল হয়ে পড়ে গিয়েছে। দূরে ডাঙা দেখা যাচ্ছিল। দুপুরের দিকে ও লক্ষ্য করেছিল সারা রাত নৌকো বাইবার পর ভোরে এসে বোট ডাঙায় লাগলো। ও নেমে দেখে ডাঙায় ভীষণ জঙ্গল। ও দেশের সব দ্বীপে এ ধরনের জঙ্গল ও জানত। লোকজনের কোনো চিহ্ন নেই কোনো দিকে। বোট ডাঙায় বেঁধে ও জঙ্গলের মধ্যে দিয়ে 2-3 দিন হাঁটলে শুধু গাছের কচি পাতা আর এক ধরনের অম্লমধুর ফল খেয়ে মানুষের বসতির সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে এক জায়গায় এসে হঠাৎ একেবারে ও অবাক হয়ে গেল। ওর সামনে প্রকাণ্ড বড় সিংহ দরজা, কিন্তু বড় বড় লতাপাতা উঠে একেবারে ঢেকে ফেলেছে জায়গাটা। সিংহ দরজার পর একটা বড় পাঁচিলের খানিকটা আরো খানিক গিয়ে একটা বড় মন্দির, তার চূড়ো ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে হিন্দু দেবদেবীর মূর্তি বলে তার মনে হলো। সে ভারতের লোক, হিন্দু দেবদেবীদের মূর্তি সে চেনে। এক্ষেত্রে হয়তো সে ঠিক চিনতে পারেনি, তবে তার ওই রকমই বলেই মনে হয়েছিল। অবাক হয়ে সে আরো ঘুরে ঘুরে দেখলে জায়গাটা একটা বহুকালে পুরনো শহরের ভগ্নস্তূপ মনে হলো। কত মন্দির, কত ঘর, কত পাথরের সিংহ দরজা। গভীর বনের মধ্যে বড় বড় কাছের মতো লতার নাগপাশ বন্ধনে জড়িয়ে কত যুগ ধরে পড়ে আছে। ভীষণ বিষধর সাপের আড্ডা সর্বত্র। একটা বড় ভাঙা মন্দিরে সে পাথরের প্রকাণ্ড বড় মূর্তি দেখছিল, প্রায় 8-10 হাত উঁচু। সন্ধে আসবার আর বেশি দেরি নেই। দেখে তার বড় ভয় হয়ে গেল। সে এসব প্রাচীনকালের নগর শহর, চীন পরীর আড্ডা, তেলেগু লস্করের, যাকে ওদের ভাষায় বলে বিম্ভমণি। বিম্ভমণি বড় ভয়ানক জিন। হিন্দুদের পুরোহিত মারা যাওয়ার পর বিম্ভমণি হয়। এই গহন অরণ্যের মধ্যে লোকহীন পরিত্যক্ত বহু প্রাচীন নগরীর উলিতে গলিতে ঝোপে ঝোপে ধূম্রবর্ণ বিকটাকার কত যুগের বুভুক্ষ বিম্ভমণির দল সন্ধ্যার অন্ধকার পড়বার সঙ্গে সঙ্গে শিকারের সন্ধানে জাগ্রত হয়ে ওঠে, হাঁক পাড়ে, মে ভুকা হু। তাদের হাতের নাগালে পড়লে আর রক্ষে আছে। অতএব এখান থেকে পালানোই একমাত্র বাঁচবার পথ। সুশীল এক মনে শুনছিল। পালিয়ে গেলে কোথায়? সে জঙ্গলের মধ্যে দিয়ে আবার 2-3 দিন পর হেঁটে সমুদ্রের ধারে পৌঁছল। জাহাজে উঠবো এসে সেই তখন খেয়াল, আবার সেই মরাভর্তি জাহাজে কেন? বুঝলেন না বাবুজি, যদি জাহাজে উঠি তবে তো দেশে পৌঁছবার ঠিকানা মেলে, নয়তো সেই জঙ্গলি মুলুকে যাব কোথায়? চারিধারে সমুদ্র, যদি জাহাজ না পাই তবে সেই জঙ্গলি মুলুকে না খেয়ে মরতে হবে, নয়তো জঙ্গলি লোকেরা খুন করে ফেলবে। বাবুজি, তখন এমন ডর যে রাতে ঘুমোতে পারিনি। একদিন প্রকাণ্ড এক মানুষের হাতে পড়তে পড়তে বেঁচে গেলুম।
নসিবে চোর খুব। অমন ধরনের জানোয়ার যে দুনিয়ায় আছে তা জানতাম না। গাছের উপরে একদল বুনো মানুষ ছিল। ধাড়িটা আমায় দেখতে পেলে না বাবুজি, দেখলে আর বাঁচতাম না। সুশীল মনে মনে একবার চিন্তা করে দেখলে লোকটা মিথ্যে কথা বলছে না, সত্যি বলছে। ওর এই বনমানুষের কথা তার একটা মস্ত বড় পরীক্ষা। সুশীল জন্তু জানোয়ার সম্বন্ধে কিছু কিছু পড়াশোনা করেছিল। বাড়িতে আগে নানান রকম পাখি, বেজি, খরগোশ, সজারু ও বাঁদর পুষত। গায়ের লোকে ঠান্ডা করে বলতো মুস্তফিদের চিড়িয়াখানা। এ সম্বন্ধে ইংরেজি বইও নিজের পয়সায় কিনেছিল। ও বললে, কত বড় বনমানুষ? খুব বড্ড বড় বাবুজি। ইন্দোরের পালোয়ান রামনদীপ সিং এর চেয়েও একটা বাচ্চার গায়ে জোর বেশি। নিজের আঁকছে দেখলাম। কি করে দেখলে? ডাল ফাঁড়লে হাত আর পা দিয়ে ধরে আমার মাথার ওপর গাছপালার ডালগুলো তো বড় মানুষে বিলকুল ভর্তি হয়ে গিয়েছিল। তবে তো তুমি সুমাত্রা দ্বীপে গিয়ে কিংবা বর্ণিতেও গিয়েছিলে, কিংবা ওর কাছাকাছি কোনো ছোট দ্বীপে। তুমি যে বন মানুষ বলছো, ও হচ্ছে ওরাং টোরাং। ও ছাড়া আর কোন বন মানুষ ও দেশে থাকবে না। লোকটা হঠাৎ অত্যন্ত বিস্ময়ে সুশীলের মুখের দিকে চেয়ে বলে উঠল, দাঁড়ান দাঁড়ান বাবুজি, কি জায়গার নাম করলেন আপনি? সুমাত্রা আর বর্ণিও। ও বাবুজি, আপনি বহুত পড়ালেখা আদমি। এই নাম কতকাল শুনিনি জানেন? আর 10-12 বছর। শেষের নামটা কি বললেন বাবুজি? বর্ণিও? ঠিক। সুলুসির নাম জাহাজে চাটে দেখবেন। সুলুসির কাছাকাছি এপার ওপার। কেন জানেন বাবুজি? এই নাম শুনলে আমার বহুত কথা মনে পড়ে যায়, তার সব কথা। আর দেখছেন আমার এই করের মাঠে বসে তবু একটা পয়সা ভিক্ষে করছি, কিন্তু আমি আজ, আচ্ছা সে কথা এখন থাক। তারপর কি করলে বলো না? জঙ্গল থেকে এসে উঠলে আবার জাহাজে? হ্যাঁ উঠলাম। সেই কপ্তান তখন মদ খেয়ে বেহুশ হয়ে নিজের কেবিনে চাবি দিয়ে ঘুমোচ্ছে। আমি আগে তো ভাবলাম মরে গিয়েছে। মরাগুলো কত কাপ্তান ফেলে দিয়েছে, কতক তখনও রয়েছে। ভীষণ পথ গন্ধ আর সে গরম। আমি জাহাজের কিছু খেতে পারিনি কলেরার ভয়ে। ডাঙায় গিয়ে মাছ ধরতাম আর কচ্ছপ। কাপ্তেন বেঁচে ছিল? বেঁচে ছিল, কিন্তু বেচারির মগজ খারাপ হয়ে গিয়েছিল একেবারে। তখনকার দিনে বেতার ছিল না। আমাদের জাহাজে যে অমন হয়ে গেল সে খবর কোথাও দেওয়া যায়নি। ওসব দিকে সমুদ্রে জাহাজ বেশি চলাচল করে না। জাহাজ লাইন নয়। 11 দিন পরে সৌরাবায়া থেকে জাহাজ যাচ্ছিল পাশার পরম। তারা আমাদের আগুন থেকে এসে জাহাজে তুলে নিয়ে যায়। কিসের আগুন? ডোবো পাহাড়ের খানিকটা ভাঁটার সময় বেরিয়ে থাকতো। পাটের থলে জ্বালিয়ে সেখানে রোজ আগুন করতাম। অন্য জাহাজের যদি চোখে পড়ে তাতেই তো বেঁচে গেলাম। এ পর্যন্ত শুনে সুশীল বুঝতে পারলে না লোকটার ভাগ্য কিসে ফিরেছিল। তবে লোকটা যে মিথ্যে কথা বলছে না, ওর কথার ধরন দেখে সুশীলের তা মনে হলো। কিন্তু এইবার লোকটা যে কাহিনী বললে তা শেষ পর্যন্ত শুনে সুশীল বিস্মিত ও মুগ্ধ হয়ে গেল। অল্পক্ষণের জন্য সারা গড়ের মাঠ, এমনকি বিরাট কলকাতা শহরটাই যেন তার সমস্ত আলোর মালা নিয়ে তার চোখের সামনে থেকে গেল বেমালুম মুছে। বহু দূরের কোনো এক বিপদসংকুল নীল সমুদ্রে সে একা পাড়ি জমিয়েছে বহুকালে লুকোনো হিরে মানিক মুক্তোর সন্ধানে। পৃথিবীর কত পর্বতে, গন্ধরে, মরুতে, অরণ্যে অজানা স্বর্ণরাশি মানুষের চোখে আড়ালে আত্মগোপন করে আছে। বেরিয়ে পড়তে হবে সেই লুকোনো রত্নভাণ্ডারের সন্ধানে। পুরুষ যদি হও, নয়তো আপিসের দৌড়ে দৌড়ে মেরুদণ্ডহীন প্রাণীদের মতো ঘুরে ঘুরে সেলাম বাজিয়ে চাকুরি সন্ধান
করে বেড়ানোই যার একমাত্র লক্ষ্য। তার ভাগ্য নৈবচ নৈবচ। এই খালাসিটা হয়তো লেখাপড়া শেখেনি, হয়তো মার্জিত নয়, কিন্তু এই সব তো সমুদ্রে পাড়ি জমিয়ে এসেছে। দুনিয়ার বড় বড় নগর বন্দর, বড় বড় দ্বীপ দেখতে কিছু বাকি রাখেনি। এ একটা পুরুষ মানুষ বটে। কত বিপদে পড়েছে, কত বিপদ থেকে উদ্ধারও হয়েছে। বিপদের নামে 30 হাত পিছিয়ে থাকে যারা, গাঁ বাঁচিয়ে চলবার ঝোঁক যাদের সারা জীবন ধরে, তাদের দ্বারা না ঘুচবে অপরের দুঃখ, না ঘুচবে তাদের নিজেদের দুঃখ। লক্ষ্মী যান না কাপুরুষের কাছে, অলসের কাছে। তাদের তিনি কৃপা করেন যারা বিপদকে, বিলাসকে, আরামপ্রিয়তাকে তুচ্ছ বোধ করে। জাহাজ সৌরাবায়া এসে পৌঁছবার সঙ্গে সঙ্গে ওদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সত্যিই ক্লান্তিতে, অনিদ্রায়, দুশ্চিন্তায়, অখাদ্য ভক্ষণে ওদের শরীর ভেঙে পড়েছিল। দিন 15 হাসপাতালে শুয়ে থাকবার পরে ক্রমশ শরীর ভালো হয়ে গেল। কাপ্তানের মস্তিষ্ক বিকৃতির লক্ষণও ক্রমে দূর হলো। ওদের জন্য কিছু টাকা চাঁদা উঠেছিল। ও হাসপাতাল থেকে যেদিন বাইরে পা দিলে, সেদিন এক দয়াবতী মেম সাহেব ওকে টাকাটা দিয়ে গেলেন। দুস্থ নাবিকদের থাকবার জন্য গভর্নমেন্টের একটা বাড়ি আছে, সেখানে ওকে বিনিখরচায় থাকবার অনুমতি দেওয়া হলো। এই বাড়িতে সে প্রায় 2 মাস ছিল, তারপর অন্য জাহাজে চাকরি নিয়ে ওখান থেকে চলে আসে। তারপর 5-7 বছর কেটে গেল। ও যেমন জাহাজে কাজ করে তেমনি করে যাচ্ছে। প্রাচ্য দেশের বড় বড় বন্দরের মদের দোকান ও জুয়ার আড্ডায় সঙ্গে তখন সে সুপরিচিত। একবার তাদের জাহাজ ম্যানিলাতে থেমেছে। ও অন্যান্য লস্করদের সঙ্গে গিয়ে এক পরিচিত জুয়ার আড্ডায় উঠেছে। এমন সময় আড্ডাধারী এসে ওকে বললে, একবার এসো তো, তোমাদের দেশের একজন লোক তোমার সঙ্গে দেখা করতে চায়। ও অবাক হয়ে বললে, আমাদের দেশের? আড্ডাধারী চীনাম্যান হেসে বললে, হ্যাঁ, ইন্ডিয়ার। এতকাল দোকান করছি বন্দরে, ইন্ডিয়ার মানুষ চিনি নে। ও আড্ডাধারীর পিছু পিছু গিয়ে দেখলে জুয়ার আড্ডার পেছনে একটা পায়রার খোপের মতো ছোট্ট ভীষণ নোংরা ঘরে একজন লোক শুয়ে। লোকটার বয়স কত ঠিক বোঝবার জো নেই। 40ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিছানার সঙ্গে যেন সে মিশে গিয়েছে বহুদিন ধরে অসুখে ভুগে। ওকে দেখে লোকটা ক্ষীণ কণ্ঠে তেলুগু ভাষায় বললে, দেশের লোককে দেখতে পাইনি। যখন হংকং হাসপাতালে ছিলাম, অনেক দেশের লোক দেখতাম সেখানে। বসো এখানে। আহা, ভারতের লোক তুমি, মুসলমান? তা কি এত দূরে বিদেশে তুমি শুধু ভারতের লোক? যে দেশের মাটিতে আমার জন্ম, সেই একই দেশের মাটিতে তোমারও জন্ম। এখানে তুমি আমার ভাই। ও রোগীর বিছানার পাশে বসল। সে অপরিচিত মুর্মুষ স্বদেশবাসীকে দেখে ওর মনে একটা গভীর অনুকম্পা ও মমতা জেগে উঠল, যেন সত্যি কতকালের আপনার জন। রোগী বললে, আমার নাম নটরাজন। ত্রিবেন্দ্রম শহর থেকে 11 মাইল দূরে কাটুপ্পা বলে ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি। কোচিন থেকে যে স্টিম লঞ্চ ছাড়ে ত্রিবেন্দ্রম যাওয়ার জন্যে, সে স্টিমার আমার গ্রামের ঘাট ছুঁয়ে যায়। বেহুয়া কাম্পিয়াম নদীর ধারে চারিধারে ঘন আর ছোট ছোট পাহাড়। কেটুপ্পা গ্রাম তুমি দেখোনি, বুঝতে পারবে না সে কি চমৎকার জায়গা। আমি অনেক দেশ পেরিয়েছি, পৃথিবীর ভবঘুরে হয়ে চিরদিন কাটিয়ে দিলাম জীবনটা। কিন্তু আমি তোমায় বলছি শোনো, ভারতবর্ষের মধ্যে তো বটে, এমনকি পৃথিবীর মধ্যে ত্রিবাঙ্কুর একটি অদ্ভুত সুন্দর দেশ। কিন্তু আমার দেশের বর্ণনা শোনাবার জন্যে আজ তোমায় আমি ডাকিনি। আমার দিন শেষ হয়ে এসেছে। কাল যে সূর্যদেব উঠবে আকাশে, তা আমি চোখে বোধ হয় দেখতে পাবো না। তুমি আমার দেশবাসী ভাই, একটা উপকার করবে আমার? কি বলুন? আপনি আমার চাচার বয়সী, যা হুকুম করবেন বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। রোগীর পাণ্ডুর মুখ অল্পক্ষণের জন্যে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, নিবু নিবু প্রদীপের শিখার মতো। ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে বললে, কথা দিলে? কিন্তু ভীষণ লোভ দমন করতে হবে ভাই। আল্লাহর নামে বলছি, যা করতে বলবেন তাই করব।
আমার মাথার বালিশের তলায় একটা চামড়ার ব্যাগ আছে, সেটা বার করে নাও। আমার মৃত্যুর পরে ব্যাগটা আমার গ্রামে আমার স্ত্রীর কাছে পৌঁছে দেবে। ও রোগীর মাথাটা সন্তান পরে একাধারে সরিয়ে আস্তে আস্তে একটা ছোট চামড়ার ব্যাগ বার করলে ব্যাগের মধ্যে কতগুলো কাগজপত্র ছাড়া আর কিছুই আছে বলে মনে হলো না ওর। বৃদ্ধ নটরাজন বললে, তোমার কাছে আমি কোনো কথা লুকোবো না। ব্যাগটার মধ্যে একখানা ম্যাপ আছে। জীবনে অনেক সাহসের কাজ করেছি, অনেক বন জঙ্গলে ঘুরেছি, অনেক রকম লোকের সঙ্গে মিশেছি। এই ম্যাপখানা এবং ব্যাগের মধ্যে যা যা আছে তা আমি সৎ পথে থেকে হস্তগত করিনি। সংক্ষেপে কথাটা বলিনি, কারণ বেশি সময় নেই বলবার জন্য আমার কাছে। আজ 20-22 বছর আগে এই ব্যাগ আমার হস্তগত হয়। যে ম্যাপখানা এই ব্যাগের মধ্যে আছে তার সাহায্যে যে কোনো লোক দুনিয়ার মহাধনী হয়ে উঠতে পারে। সুলুশির একটা খাড়ির ধারে নিবিড় জঙ্গলের মধ্যে প্রাচীন আমলের এক নগরের ভগ্নস্তূপ আছে। সেই নগর প্রাচীন যুগের এক হিন্দু রাজ্যের রাজধানী ছিল। তার এক জায়গায় প্রচুর ধনরত্ন লুকোনো আছে। যার কাছ থেকে এই ম্যাপ আমি পাই সে আমার বন্ধু। দুজনে মিলে সুলু সমুদ্রে বোম্বেটেগিরি করেছি 10 বছর ধরে। সে জাতিতে মালায় ম্যাপ তার তৈরি। সে নিজে ওই শহরের সন্ধান খুঁজে বার করেছিল। সেখানে নিজের প্রাণ বিপন্ন করে সামান্য কিছু পাথর ছাড়া সে বেশি কোনো জিনিস আনতে পারেনি। সেখান থেকে তার নিজের লেখা জাহাজের লগবুকে কয়েকখানা পাতা আমি মালয় ভাষা থেকে নিজের সুবিধার জন্য ইংরেজিতে অনুবাদ করে নিই। সৌরাবাড়িতে এক গরিব মালয় স্কুল মাস্টারকে ধরে সেই অনুবাদের কাগজখানাও এই ব্যাগের মধ্যেই আছে। তারপর ম্যাপখানা হস্তগত করে আমি নিজে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু সুলু সমুদ্র ওদিকে বহু শত বসতবিহীন ও বসতিযুক্ত ছোট ও বড় দ্বীপ, তাদের প্রত্যেকটিতে ভীষণ জঙ্গল। ম্যাপও যা আছে তা খুব নিখুঁত নয়। মোটের উপর সে দ্বীপ আমি বার করতে পারিনি। দেশের গ্রামে আমার ছেলে আছে, তাকে নিয়ে গিয়ে ম্যাপটা আর ব্যাগটি দিও। এর মধ্যে আরেকটি জিনিস আছে। আমার বোম্বেতে বন্ধু সেই প্রাচীন শহর একটা জিনিস পায়। জিনিসটা একটা শিলমোহর বলেই মনে হয়। একখানা গোটা পদ্মরাগ নুনির ওপর শিলমোহরটা খোদাই করা, সেটা এর মধ্যেই আছে। সেই মোহরের ওপর যে অদ্ভুত চিহ্নটি আঁকা আছে, আমার বিশ্বাস ছিল সেটা একটা বড় হদিশ এই প্রাচীন নগরীর রত্নভাণ্ডারে। তাই ওখানে আমি কবচের মতো গলায় ঝুলিয়ে পেরিয়েছি এতদিন। কিন্তু আজ বুঝেছি আমার দিন শেষ হয়ে এসেছে। 19 বছর আগে গ্রাম থেকে যখন চলে আসি তখন আমার ছেলে ছিল মাত্র 2 বছরের, আর আমার স্ত্রী পুত্রকে দেখিনি এই 19 বছরের মধ্যে। বেঁচে থাকলে আসে 21-22 বছরের যুবক, তার হাতে এগুলো সব দিয়ে বলে দিও বাপের ছেলে যদি হয় সে যেন খুঁজে বার করে সেই নগরী। তার বাপ যা পারেনি আর আমার কিছু বলবার নেই। ব্যাগটা নাও হাতে তুলে। রোগে এই পর্যন্ত বলে ক্লান্তিতে চোখ বুঝল। চীনা আটাধারের ইঙ্গিতে ও রোগীর ঘর থেকে বেরিয়ে এলো। সুশীল বললে, তারপর? বাবুজি, যখন ঘর থেকে বেরিয়ে এলাম নটরাজন বাঁচল কি মরল আর সেদিকে কোনো খেয়াল করিনি। আমার মাথা তখন ঘুরছে। ব্যাগ খুলে দেখলাম কতগুলো পুরনো কাগজপত্র ও ম্যাপখানা ছাড়া আর কিছুই নেই। পত্রাগ মনিটা নেড়ে চেড়ে দেখি, কিছু বুঝলাম না। ওসব জিনিসে আমরা কি বুঝি বলুন? কিন্তু তখন আমার আর একটা বড় কথা মনে হয়েছে। নটরাজন যখন ওর গল্প করছিল আমার মনে পড়ল 7 বছর আগে সেই ঘটনা, জাহাজে সেই কলেরা হওয়া, আবার জাহাজ থেকে পালানো, আর বন জঙ্গলের মধ্যে সেই ব্রহ্মমুনির দেশের মধ্যে গিয়ে পড়া। বুঝলেন না বাবুজি? খুব বুঝেছি, বলে যাও। আমার মনে হলো আমি সেখানে গিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে। সে পুরনো শহর আমি দেখেছি। নটরাজন যা বের করতে পারেনি আমি সেখানে একটা গোটা দিন কাটিয়েছি। এই জায়গা সুলুশির ধারে, তাও আমি জানি। যদিও ঠিক বলতে পারবো না হয়তো, কিন্তু দূর থেকে দেখলে বোধ হয় চিনব। ত্রিবাঙ্কুরে সেই গাঁয়ে গেলে না?
লোকটা বললে, প্রথমে ওর লোভ হয়েছিল খুব। ভদ্ররাগ মণিটার দাম যাচাই করে দেখা গেল প্রায় ১,৫০০ টাকা দাম সেটার। তাছাড়া আরো লোভ হলো, নটরাজনের ছেলেকে ম্যাপ দেবার কি দরকার? এই ম্যাপের সাহায্যে সেই তো জায়গাটায় খুঁজে বার করতে পারে। বিশেষ করে একবার যখন সেখানে সে গিয়েছিল, কিন্তু ৩-৪ দিন ভাবার পর ওর মনে হলো মরবার আগে বিশেষ করে নটরাজন ওর হাতে জিনিসগুলো সঁপে দিয়েছে তার ছেলেকে দেবার জন্য। এখন যদি না দেয় তবে নটরাজনের ভূত ওর পেছনে লেগে থাকবে, হয়তোবা মেরেও ফেলতে পারে। অতএব খানিকটা ইচ্ছা এবং খানিকটা অনিচ্ছাতেই সেখানে যেতে হলো তাকে। বড় মজার ব্যাপার ঘটল কিন্তু সেখানে। সুশীল বললে, কিরকম? বাবুজি অনেক কষ্ট করে বেওয়া কাম্পিয়াম নদীর ধারে সেই কেটুপ্পা গায়ে গিয়ে পৌঁছলাম। দেখলাম নটরাজন মিথ্যে বলেনি, নদীটা একেবারে ওদের গ্রামের নিচে দিয়ে গিয়েছে বটে। নিজের পকেট থেকে যাওয়ার খরচ করলাম। গায়ে গিয়ে যাকেই জিজ্ঞেস করি কেউ নটরাজনের ছেলে খোঁজ দিতে পারে না। নটরাজনের কথাই অনেকের মনে নেই। ২-১ বুড়ো লোক বললে নটরাজনকে তারা চিনত বটে, তবে অনেক দিন আগে সে নিরুদ্দেশ হয়ে যায়। তার স্ত্রী ছেলেকে নিয়ে কোথায় চলে গিয়েছে তারা জানে না। তারপর মানে খানিকটা আনন্দ যে না হলো তা নয়। ছেলেকে যদি সন্ধান করতে না পারি তবে আমার দোষ কি? তবুও একে ওকে জিজ্ঞেস করি। শেষকালে গাঁয়ের কাছারিতে কি ভেবে গিয়ে খোঁজ করলাম। তারা শুনে বললে অনেক দিন আগে নটরাজনের জায়গা জমি নিলাম করতে হয়েছিল খাজনা না দেওয়ার জন্য। নিলামের নোটিশ তারা পাঠিয়েছিল ত্রিভেন্দ্রম শহরে। পেলে খুঁজে? ঠিকানা তো খুঁজে বার করলাম। ছোট্ট একটা কাঠের বাড়ি, নারকেল গাছের বাগান সামনে। শহরের মধ্যে বাড়িটা নয়, শহর থেকে মাইল খানেক দূরে। অনেক ঢাকাঢাকির পর এক বুড়ি এসে দোর খুলে দিলে। মাথার চুল সব সাদা হয়েছে, অথচ মুখ দেখে খুব বয়স হয়েছে বলে মনে হয় না। বললে, কাকে চাও? আমি বললাম, নটরাজনের ছেলের সঙ্গে দেখা করতে এসেছি। বুড়ি আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে বললে, ও নাম কোথায় শুনলে? ও নাম তো কেউ জানে না। আমি তখন সব কথা বুড়িটাকে বললাম। শুনে বুড়ি কেঁদে ফেললে। বললে, আমার ছেলে আজ নিরুদ্দেশ, তার বাপের মতো সেও বেরিয়েছে। আর ৩ বছর হয়ে গেল কোন খবর পাইনি। তুমি কি করলে? এই কথা শুনে আমার বড় কষ্ট হলো বাবুজি। আমি সেখানে বাড়ি ৭-৮ দিন রইলাম। তাকে মা বলে ডাকি। বুড়িও আমার বড় যত্ন করতে লাগলো। বুড়ি বড় গরিব, ভাড়াটে ঘরে থাকে। তার ছেলে স্কুলে পড়তো। সে রাঁধুনিগিরি করে ছেলের পড়ার খরচ ও নিজেদের খরচ চালাতো। এখনো সে নারকেল তেলের গুদামের শেঠজিদের বাড়ি রাঁধে। কোনো রকম একটা পেট চলে যায়। বুড়িকে ভদ্ররাগ মণিটা আমি দেখাইনি। এত কষ্ট করে নিয়ে গিয়ে ওটার বেলা ফাঁকি দিলে? ওই যে নটরাজন বলেছিল ভদ্ররাগ মণির গায়ে একটা আঁকচোখ আছে, তা হদিস দেবে হিরে চওড়াতে। ওই হলো ওখানা না দেওয়ার করার কথা। ভাবলাম কি জানেন, ভাবলাম এই নটরাজনের ছেলে না পাত্তা। বুড়ির কাজ নয় ম্যাপ থেকে সুলুসি যাওয়ার, আর সেই দ্বীপের মধ্যে লুকোনো শহর খুঁজে বার করা। যদি ওকে দিয়ে ওগুলো এখানে পরে নষ্ট হবে, তার চেয়ে যদি আমি নিয়ে হয়তো চেষ্টা করলে একদিন না একদিন আমি সেখানে গিয়ে পৌঁছতেও পারি। যদি হিরে জহরত পাই, বুড়িকে আমি ভালোভাবে খোরপোশ দিয়ে রাখবো। কিন্তু যদি ভদ্ররাগ মণিখানা দিয়ে দিই তবে হদিশটা হাতছাড়া হয়ে গেল। বুড়ি এক্ষুনি অপরকে মনে বিক্রি করবে। যে কিনবে সে মণির গায়ে আঁকা শিলমোহর কোনো মানেই বুঝবে না। লোহার সিন্ধুকে আটকে থাকবে জিনিসটা, তাতে কারো কোনো উপকার নেই। কি বলেন বাবুজি? তোমার যুক্তি মন্দ না, যদিও আমার মনে হয় জিনিসটা দেওয়াই তোমার উচিত ছিল। যাদের জিনিস তারা সেটা নিয়ে যা খুশি করুক না কেন, তোমার ওপর শুধু পৌঁছে দেবার ভার, সেটা তুমি রাখলে নিজের কাছে।
হ্যাঁ বাবুজি, এই দেখুন আমার কাছেই আছে, আসুন ওই আলোর কাছে। সুশীল আলোর নিচে গিয়ে বিস্ময় ও কৌতুকের সঙ্গে ওর প্রসারিত করতলের ওপর প্রায় ঝুঁকে পড়ল। মস্ত একখানা পাথর, একটু চ্যাপ্টা গড়নি, উজ্জ্বল সবুজ রঙে, তার ওপর খোদাই করা কাজ। সুশীল ওর হাত থেকে শিলমোহরটা নিয়ে দেখলে উল্টে পাল্টে। খোদাই কাজ করা এত বড় পাথর সে কখনো দেখেনি। বড় সাইজের একটা কলার ল্যাবঞ্চসের মতো। শিলমোহরের মধ্যে চেয়ে সে অবাক হয়ে গেল। বড় একটা ওঙ্কারের ওঙের লেজ জড়িয়ে জড়িয়ে পাকিয়েছে একটা বট গাছ কিংবা অন্য কোনো গাছকে। তারপর সে আরো ভালো করে চেয়ে দেখলে আসলে ওটা ওঙ্কার নয়, যদিও সেই রকমই দেখাচ্ছে বটে। কোনো নাগদেবতার মূর্তি হওয়াও বিচিত্র নয়। ত্রিভুজাকৃতি কি একটা আঁকা রয়েছে ছবির বাঁ দিকে। কোনো নাম বা সন তারিখ নেই। লোকটা বললে, কি বুঝলেন বাবু? না, তবে হিন্দুদের সঙ্গে এই জিনিসের সম্পর্ক আছে বলে মনে হলো। ১,৫০০ টাকার জিনিসটা তুমি যে বড় বিক্রি করে ফেলোনি এতদিন। ওই যে নটরাজন বলেছিল, এই খোদাই করা আকাজকের মধ্যে আসল মালের হদিশ পাওয়া যাবে, সেই লোভেই একে হাতছাড়া করে ফেললেন। নটরাজনের স্ত্রী কোথায়? তাকে কেটুপগ্রাহে পাঠিয়ে দিয়েছি। মাসে মাসে টাকা পাঠায়। শহরে খরচ বেশি, গায়ে খরচ কম, ঘর ভাড়া লাগে না। সেদিন ৫ টাকা ডাকে পাঠিয়েছে। এখন চাকরি নেই, নিজের পেটই চলে না। কাগজপত্র আর ম্যাপগুলো? ওই নটরাজনের স্ত্রী, তাকে আমি মা বলি, সেখানে তার কাছেই আছে, সঙ্গে নিয়ে বেড়ায়নি। বড্ড দামি দরকারি জিনিস, আমার কাছে থাকলে হারিয়ে যেতে পারে। সে পড়েই তার পেটের পেটরায় তুলে রেখে দিয়েছে, যখন দরকার হবে নিয়ে আসবো কি। এসব আজ কত বছরের কথা হলো? বেশি দিনের নয়, আজ ২ বছর আগে আমি নটরাজনের গায়ে গিয়ে বুড়ির সঙ্গে প্রথম দেখা করি। তোমাকে একটা পরামর্শ দিই, শোন। এই মানিকখানা বিক্রি করে ফেলে টাকাটা নটরাজনের স্ত্রীকে দাও গে। তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। ১,৫০০ টাকা হাতে পেলে সে খুশি খুশি হবে। তাদের জিনিস ধর্ম তো দেখতে গেলে তোমার নিজের কাছে রাখা মানে চুরি করা। কিন্তু বাবু, তাহলে হদিস চলে গেল যে? যাবে না? প্যারিস প্লাস্টারের ছাঁচে ওটা তুলে নিয়ে চলো। ওই ছবিটার সঙ্গে তোমার সম্পর্ক। মানিকখানা যার জিনিস তাকে দাও গিয়ে। তুমি যখন মা বলে ডাকো তখন তার আশীর্বাদ তোমার বড় দরকার। মানিকখানা যদি বুড়ি বিক্রি করে, যে কিনবে সে ওর খোদাই ছবির কোনো মানেই করতে পারবে না, তার কোনো কাজেই লাগবে না। বেশ বাবুজি, আপনি কাজটা করিয়ে নিন। কাল এটা সঙ্গে করে নিয়ে আমার সঙ্গে এখানে দেখা করো। আমার একটা জানাশোনা লোক আছে, সে এইসব কাজ করে, তাকে দিয়ে করিয়ে দেব। রাত হয়ে গিয়েছিল। সুশীল মাঠ থেকে ফিরতে ফিরতে কত কথাই ভাবলে। তার মাথার মধ্যে যেন কেমন করছে। এ যেন আরব্য উপন্যাসের কাহিনীর মতো অদ্ভুত। এমনভাবে গড়ের মাঠে বেড়াতে বেড়াতে একজন মুসলমান লস্করের সঙ্গে দেখা হবে, সে তাকে এমন একটি আজগুবি গল্প বলে যাবে সে কখনো ভাবেনি। গল্পটা আগাগোড়া গাঁজাখড়ি বলে উড়িয়ে দিতেও পারত সে, যদি ওই চুনির সিলমোহর সে না দেখতে নিজের চোখে। লোকটার গল্প যে সত্যি তা ওই পাথরখানা দেখে বোঝা যাচ্ছে। সন তারিখ ও জায়গা মিলিয়ে এমনভাবে সে গল্প বলে গেল যা অবিশ্বাস করা শক্ত। সুশীলকে শেষের দিকে যে প্রশ্নটা করেছিল, অর্থাৎ কতদিন আগে বুড়ির সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেটা শুধু সময় সম্বন্ধে তাকে জেরা করা মাত্র। সুশীল বাড়ি গিয়ে সনদকে বললে, এই কলকাতা শহরেই অনেক মজা ঘটে, যাই দেখছি। সনদ বললে, কি দাদা? সে একটা অদ্ভুত গল্প, যদি বলবার দরকার বুঝি তবে বলবো। পরদিন গড়ের মাঠে আবার সে নির্দিষ্ট জায়গাটিতে বসে রইল। একটু পরে জামাতুল্লাহ খালাসি এসে ওর পাশে নিঃশব্দে বসে পড়ল। বললে, আমার কথা ভাবলেন বাবুজি? চলো আমার সঙ্গে, একটা ছাঁচ তোমাকে করিয়ে দিই। এনেছো ওটা? হ্যাঁ বাবুজি, দেখুন আমি ভিক্ষে করে খাচ্ছি আজ 2 মাস, তবুও এত বড় দামি পাথরটা বিক্রি করিনি।
শুধু বড় একটা লোভের আশায়। কিন্তু যত দিন যাচ্ছে তত আমার মনে হচ্ছে নসিব আবার খারাপ, নইলে সেই জায়গা কেউ তো কিছু করতে। জামাতুল্লাহ, তুমি লেখাপড়া জানা লোক না হলেও খুব বুদ্ধি আছে। একা তুমি কিছু করতে পারবে না তা বেশ বোঝো। এ কাজে টাকা চাই, লোক চাই, জাহাজ চাই, অনেক টাকার খেলা আসে সব। তোমার অত টাকা নেই, মিছে কেন নটরাজনের স্ত্রীর পাওনা জিনিস থেকে তাকে বঞ্চিত করবে? 2-1 দিনের মধ্যে প্যারিস প্লাস্টারের ছাঁচটা হয়ে গেল। সুশীল প্রাচীন ধনী বংশের সন্তান। ওর যে ছাঁচ করিয়ে দিলে সে ভাবলে ওদের পূর্বপুরুষ সম্পত্তি এটা। ফেরত দেওয়ার সময় সে বললে, এটা আমার এক বন্ধুকে একবার দেখাতে দেব। কেন বলো তো? আমার সে বন্ধু মিউজিয়ামে কাজ করে, পণ্ডিত লোক। যদি গভর্নমেন্টের তরফ থেকে এটা কিনে নেওয়ার হয় তাই বলছি। তাকে তোমার স্টুডিওতে কাল নিয়ে এসো। পরদিন জামাতুল্লাহকে নিয়ে সুশীল বন্ধুর স্টুডিওতে গিয়ে দেখলে একটি সৌম্যদর্শন ভদ্রলোক সেখানে বসে আছে। বন্ধুটি বলে উঠল, এই যে এসো সুশীল। ইনি এসে অনেকক্ষণ বসে আছেন। আলাপ করে দিই, ডক্টর রজনীকান্ত বসু, MA PhD, মিউজিয়ামে সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। কিছুক্ষণ পরে ডক্টর বসু পদ্মরাগের শিলমোহরের ওপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করতে করতে বিস্ময়ে প্রায় চিৎকার করে বলে উঠলেন, এই জিনিসটা আপনি পেলেন কোথায়? সুশীলের আর্টিস্ট বন্ধু বললে, ওটা ওদের বংশের জিনিস, ওরা পল্লীগ্রামের প্রাচীন ধনী বংশ। ডক্টর বসু সন্দিগ্ধ মুখে বললেন, কিন্তু এ তো তা নয়। এই যে বহু পুরনো জিনিস, এ আপনারা পেয়েছিলেন কোথায়? তার ইতিহাস কিছু জানেন? যদি বলতে বাধা না থাকে। সুশীল বললে, না ডক্টর বসু, আমি এ সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনি কি আন্দাজ করছেন? ডক্টর বসু বললেন, দেখুন, শিলমোহরের ওপর এই চিহ্ন আমি নিজে কখনো দেখিনি, তবে এই ধরনের পাথরের ওপর শিলমোহর ওঙ্কার ভাঁটে পাওয়া গিয়েছে ফরাসি ইন্দোচীনের জঙ্গলের মধ্যে বহু পুরনো নগরের ধ্বংসস্তূপে। এই সময় নির্দিষ্ট হয়েছে মোটামুটি খ্রিস্টীয় 3য় শতাব্দী। আমাদের মিউজিয়ামেও আছে, কাল যাবেন দেখাবো। কিন্তু আপনারে এটা আরো পুরনো। আমি একে নির্ভয়ে 9ম শতাব্দীতে ফেলে দিতে পারি, কিংবা তারও আগে। সুশীল বললে, আপনার তাই মনে হয়? নিশ্চয়, নইলে বলতাম না। আর সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের পূর্বপুরুষ এটা পেলেন কি করে? এ হলো সমুদ্র পাড়ের জিনিস, বাংলাদেশের পাড়াগাঁয়ের আম গাছের ছায়ায় শান্ত ও নিরীহ জিনিস নিয়ে কারবার। কিন্তু এই শিলমোহরের পিছনে রয়েছে অজানা সমুদ্রের পাড়ি দেবার দুর্দান্ত সাহস, দুর্জয় বিক্রম, যুদ্ধ, রক্তপাত। ভারতবাসী যেদিন সমুদ্রের ওপারে বিদেশি উপনিবেশ স্থাপন করেছিল, সেই সব দিনের ইতিহাস এই শিলমোহরের সঙ্গে জড়ানো। তাই বলছি, এটা আপনারা পেলেন কি করে? ওখান থেকে বার হয়ে আসবার সময় সুশীলের মনে টাকার স্বপ্ন ছিল না, ছিল যে সুদূরের দুঃসাহসিক অভিযানের স্বপ্ন। জামাতুল্লাহ খালাসির অত বড় পদ্মরাগ মণিখানার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে এমন একদিনের স্বপ্ন যা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানকে জাগ্রত করে, তরুণদের প্রাণে নতুন আশা, উৎসাহ ও আনন্দের সংবাদ বয়ে আনে। তবু তা সুশীলের মনে যে ছবি জাগালে তা আদৌ স্পষ্ট নয়, সবই আবছায়া, সবই ধোঁয়া ধোঁয়া। সুশীল ইতিহাসের ছাত্র নয়। ডক্টর বসুর শেষ কথা কটির সঙ্গে যেন এক অদ্ভুত বৈজ্ঞানিক শক্তি মেশানো ছিল। তার চোখের সামনে প্রাচীনকালে সুদীর্ঘ অলিন্দ বেয়ে তলোয়ার হাতে বর্মে চর্মে সুসজ্জিত বীরের দল সারি সারি চলেছে। মৃত্যুকে তারা ভয় করে না। অজানা সমুদ্রপথে তাদের বিজয় অভিযান নব উপনিবেশের ইতিহাস সৃষ্টি করে। ভাবিকালের অসহায় ও অকর্ম সন্তানদের শিরায় শিরায় নতুন রক্তের আলোড়ন এনে দেয়। কোথায় সে পড়ে আছে পাড়া গায়ে, পুরনো জমিদার ঘরের বিলাসপুষ্ট আয়েসি ছেলেটি সেজে? তাদেরই পূর্বপুরুষ একদিন সে অসি হাতে সপ্ত সমুদ্রে পাড়ি জমিয়েছিল, তাদেরই স্বজাতি স্বদেশবাসী। আর সে থাকবে দিব্যি আরামে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে, তেলে জলে দাঁতখানি চালের ভাত আর মাছের ঝোলে কোনো রকমের পৈতৃক বাঙালি প্রাণটুকু বজায় রেখে চলবে টায় টায়। চিরকাল হয়তো এমনই কেটে যাবে তার। প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করে পুরনো চণ্ডী মণ্ডপে বসে তামাক টেনে আর পাল পার্বণে গ্রাম্য লোকজনের পাতে দই মন্ডা দিয়ে হাততালি অর্জন করবার প্রাণপণ চেষ্টায় মশগুল হয়ে
তারপর আছে মামলা মোকদ্দমার তদারক করতে কোর্টে ছুটোছুটি, ডিগ্রি, নালিশ, কিস্তিবন্দি, সইমোহরের নকল সমন জারি। উফ, ভাবতে তার গা কেমন করে। প্রাচীন ধনী বংশের লাল খেরু বাঁধানো রোকর ও খতিয়ানের চাপে সে নিজের যৌবন ও জীবনকে একদম পিষে মেরে ফেলে শেষের দিকে যখন মহকুমার হাসপাতালে একটি মাত্র রোগী থাকবার স্থানের টাকা জেলা বোর্ডের হাতে দেবে স্বর্গীয় পৃথ্বীদেবের স্মৃতিরক্ষা কল্পে, তখন হয়তো সে পাবে রায় সাহেব বা রায় বাহাদুর খেতাব। আর সঙ্গে সঙ্গে ভাববে, এই তো জীবনের পরম সার্থকতা সে পেয়ে গেছে। না দেখবে দুনিয়া, না দেখবে জীবন। ঢুলি পড়া বদদের মতো ঘনি গাছের চারিধারে ঘুরেই জীবন কাটবে। রাত্রে সে সনদকে ডেকে বললে, সনদ, তোর সাহস আছে? কেন দাদা? আমি যদি বিদেশে বেরোই, আমার সঙ্গে যাবি? এক্ষুনি যদি নিয়ে যাও। অনেক দূর হলেও? যেখানে বলো। বাড়ির জন্য মন কেমন করবে না তোর? আমি পুরুষ মানুষ দাদা, ও কথাই ওঠে না। আমি এমনই জিজ্ঞেস করছিলাম। একদিন সে ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়ল পুরনো দিনের বৃহত্তর ভারতের ইতিহাস। যেসব কথা সে জানতো না, কোনোদিন শুনেনি। ডক্টর বসু কথায় তার ইচ্ছে গেল সেগুলো জানবার ও পড়বার। বিজয় সিংহের সিংহল বিজয়ের কাহিনী, চম্পারাজ্যের কথা, সুদূর সমুদ্র পাড়ের ভারতীয় উপনিবেশের চম্পা। ভারতবাসী অসিত তীক্ষ্ণ ভাগ দিয়ে যে দেশের মাটি পাথরের গায়ে নাগরাজ, বাসুকী, শিব পার্বতী ও বিষ্ণুমূর্তি অমর করে রেখেছে। জামাতুল্লাহ খালাসিকে সে 100 বার ধন্যবাদ জানালো ইম্পেরিয়াল লাইব্রেরিতে বসে পড়তে পড়তে। সে তো এক পাড়াগায়ে অলস জীবনযাপন করছিল। কোনোদিনও এসব কথা সে জানতেও পারত না। এত বড় ছবি তার মনে কোনোদিন জাগতও না, যদি দৈবক্রমে জামাতুল্লাহ খালাসি সেদিন তার পাশে এসে না বসত, না দেশলাই চাইত, তুচ্ছ 1 পয়সার দেশলাই। পড়ার টেবিলে বসে বসেই সুশীলের হাসি পেল কথাটা ভেবে। ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে বার হয়ে জামাতুল্লাহ খালাসির সঙ্গে দেখা করতে গেল। মাঠের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে বসে আছে। সুশীলকে দেখে সে বললে, আসুন বাবু, কাল রাতে একটা কাণ্ড হয়ে গেছে, আপনার সঙ্গে দেখা করব বলে। সুশীল বাধা দিয়ে বললে, কি কি? জামাতুল্লাহ বললে, সে এক আজগুবি কাণ্ড বাবু। কিরকম ব্যাপার? আপনার সেই বন্ধুর বাড়ি থেকে পাথরখানা নিয়ে কাল ফিরছি বাবু। মেটেরে বুরুজের কাছে ছোট মোল্লাখালি বলে যে বস্তি, ওই বস্তির কাছে আমার এক দোস্ত থাকে। ভাবলাম চা খেয়ে যাই। সেখানে একেবারে মানুষ নেই, ফাঁকা মাঠ। সিকি মাইল দূরে ছোট মোল্লাখালি বস্তি। হঠাৎ বাবু আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমার গলা 2 হাত দিয়ে চেপে ধরে আমায় মেরে ফেলবার চেষ্টা করছে। আমি তো চেঁচিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পড়ে গেলাম চিৎপাত হয়ে মাঠের মধ্যে। পেছনে সেই সময় পায়ের শব্দ শুনলাম যেন। সুশীল ব্যস্ত হয়ে বললে, পাথরখানা আছে তো? শুনুন বাবু, তারপর আমি এমন কাণ্ড কখনো দেখিনি। চিৎপাত হয়ে পড়ে আর জ্ঞান নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমার চারিপাশে 2-3 জন লোক দাঁড়িয়ে। তারা কেউ পানি এনে আমার চোখে মুখে দিচ্ছে, কেউ গামছা নেড়ে বাতাস করছে। আমার দোস্তর নাম বলতে তারা আমায় ছোট মোল্লাখালি নিয়ে গেল তার বাড়িতে। সেখানে গিয়ে যখন আমার হুঁশ বেশ ভালো ফিরে এলো, আমি পকেটে হাত দিয়ে দেখি পাথরখানা নেই। বলো কি, নেই? গেল সেখানা? শুনুন বাবু, আজ খুবই কাণ্ড। পাথর নেই দেখে তো আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। দোস্তর বাড়ি তো শোরগোল পড়ে গেল। কত লোক দেখতে এলো। আমার দোস্ত কতবার মুখে চোখে পানি দিয়ে ডাক্তার ডেকে এনে আমায় চাঙ্গা করলে। আমি সেই রাত্রেই বাড়ি চলে গেলাম। তারপর? বাবু, আপনি বলুন একটা কথা। আমি কাল আপনার দোস্তর কাছে দেখাতে গিয়েছিলাম কি নিয়ে? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে, না আসল পাথরখানা নিয়ে? আপনার ওই যে দোস্ত
খুব এলেমদার লোক, তার কাছে। ওহ, ডক্টর বসুর কাছে তুমি তো আসল পাথরখানা নিয়ে গেছিলে। ছাঁচখানা নিয়ে যায়নি ঠিক তো, কিন্তু বাবু বাড়ি ফিরে দেখি আসল পাথরখানা পকেটেই রয়েছে, ছাঁচখানা নেই। সুশীল হো হো করে হেসে বললে, হো হো হো, এ কোনো আজগুবি কাণ্ড হলো না জামাতুল্লাহ। তুমি দুখানাই নিয়ে গেছিলে। যে তোমার গলা টিপেছিল সেই সাঁচখানাকে ভুল করে নিয়ে গেছে, আসলখানা তোমার পকেটেই রয়ে গিয়েছিল। কোন পকেটে কোনটা রেখেছিলে মনে আছে? বাবু, আমি ছাঁচটা নিয়েই যাইনি। আমি বলছি শোনো, তুমি ভুলে দুটোই নিয়ে গেছিলে, কিন্তু এ থেকে আমাদের সাবধান হতে হবে। কেউ আমাদের পাথরের খবর পেয়েছে। কলকাতা গুন্ডা বদমাশের জায়গা। আমরা কদিন ধরে এখানে পাথরের কথা বলেছি, তত সাবধান হয়নি, এখনো শুনতে পারে। সেদিন ডক্টর বসুর ওখানে দুটো আড়ধালি দাঁড়িয়েছিল, আমার সন্দেহ হয় তাদের মধ্যে কেউ শুনতে পারে। যাই, ভালো হয়েছে যে আসলখানা চুরি যায়নি। আজ তোমার সঙ্গে নেই তো সেখানে? না বাবু, আমি কি আর তেমনই উজবুক। লোক লেগেছে আমাদের পেছনে, খুব সাবধানে চলাফেরা করবে। জামাতুল্লাহ হেসে বললে, বাবু, লোক লেগে আমায় হঠাৎ কিছু করতে পারবে না। সারা দুনিয়া ঘুরে বেরিয়েছি, কত বদমাইশ লোকের সঙ্গে কতবার কারবার করেছি। এই হাত দুটো যে দেখছেন, এ দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগুতে পারবে না, জানবেন খোদার দোয়ায়। সুশীল একবার চারদিকে চেয়ে দেখলে, কোনো দিকে কোনো লোক নেই। সঙ্গীকে চুপি চুপি বললে, এসব কথা এখন নয়, তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায় বাবুজি? আমার বাসায়, সেখানে ঘরের মধ্যে বসে সব কথা হবে এখন। জামাতুল্লাহকে সঙ্গে নিয়ে সুশীল তাদের বাসায় এলো। আসার পথে কোনো কিছু অঘটন ঘটেনি দেখে সুশীলের মন থেকে ভয় ও বিপদশঙ্কা অনেকখানি চলে গেল। জামাতুল্লাহকে কিছু খেতে দিয়ে ও তার জন্যে বাইরের ঘরের কোণে বিছানা করে দিলে। জামাতুল্লাহ বললে, বাবুজি, বিছানা কেন? রাত্রে এখানে তোমায় রাখবো, যেতে দেব না মেটের বুরুজে। সাবধানের মান নেই। খিদিরপুরের মাঠ থেকে মেটের বুরুজ পর্যন্ত জায়গা বড্ড নির্জন, গুন্ডা বদমাশের আড্ডা। রাত্রে সে পথে গেলে বিপদ আছে। তোমার যত সাহসী থাকুক, রাত্রে যাওয়া হবে না। সুশীলের এই সতর্কবার্তায় জামাতুল্লাহকে চিরদিন কৃতজ্ঞ থাকতে হয়েছিল। রাত্রে আহারাদির পরে সুশীল জামাতুল্লাহকে বললে, আমার মতলব তোমাকে বলবো বলেই তোমায় ডেকেছি। আমার মনে হয়েছে আমরা যে করেই হোক চলো সেই বনের মধ্যে প্রাচীন নগরের সন্ধানে বেরোই। টাকা করে সন্ধান আমি করছি না, পাই ভালো, তা আমি একা নেব না। নটরাজনের স্ত্রীর শেষ দিনগুলো যাতে সুখে স্বচ্ছন্দে কাটে তার ব্যবস্থা করব তা দিয়ে। তারপরে তুমি আছো, আমি আছি, ভগবানের আশীর্বাদে আমার ঘরে খাবার অভাব নেই। জামাতুল্লাহ খালাসি ঘাড় নেড়ে বললে, সে আমি আগেই জানি বাবু, আপনি রইস আদমি, মানুষ দেখেই চিনতে পারি, নইলে আপনাকে এত বিশ্বাস করতাম না। বড় ঘরানা আপনার, আপনাদের নজর হবে বড়। তাছাড়া কি জানো জামাতুল্লাহ, এই বয়স হচ্ছে বিদেশ বেড়ানোর সময়। চিরকাল বাড়ি বসে থাকবো যদি, তবে দুনিয়া দেখবো কবে? তোমার সাহস আছে আমায় সেখানে নিয়ে যাবার তো? এ বাবুজি, সাহসের কথা নয়, জাহাজ চালানো বিদ্যের কথা, কৌশলের কথা। সিঙ্গাপুরে আমার এক দোস্ত আছে, তাকে খুঁজে বার করতে হবে। সে সুলুশিতে জাহাজ চালিয়েছে অনেকদিন। আপনার কাছে ছিপাবো না, বোম্বেটের কাজ করতো সে। এখন বড্ড কড়া শাসন, ওলন্দাজ সরকার আর আমাদের ইংরেজ সরকারের। মনোয়ারি জাহাজ সর্বদা ঘুরছে। বোম্বেটে জাহাজ ধরতে পারলেই ধরে নিয়ে আসবে আর গুলি করবে। সেই জন্যই সে কাজ ছেড়ে দিয়ে দোকান করে বসে আছে সিঙ্গাপুরে। তাকে সঙ্গে নিতে হবে। তাহলে কিরকম ব্যবস্থা করবে যাবার? আপনি টাকা কত নিতে পারবেন বলুন? সব আছে, তার বেশি 1 পয়সা নয়। তাও নেবেন না? আপনি আমার দোস্ত, 200 নিয়ে চলুন। আমি পাথর বিক্রি করে
ফেলি, সেই টাকায় চালাবো। সে টাকা তোমায় আমি নিতে দেব না জামাতুল্লাহ। নটরাজনের স্ত্রীকে বঞ্চিত করে সে পাথর নিয়ে আমাদের ফল ভালো হবে না। নটরাজন স্বর্গ থেকে দেখবে আর অভিশাপ দেবে। এই জন্যই তো বলি, রইস আদমির বুদ্ধি আর আমাদের বুদ্ধি। আমি যা বলবেন বাবুজি, আমি তাই করব, আপনার কথা মতোই চলবো। অনেক রাত হয়েছিল। জামাতুল্লাহর বিশ্রামের বন্দোবস্ত করে দিয়ে সুশীল নিজে শোবার জন্য চলে গেল বটে, কিন্তু তার সারা রাত ঘুম এলো না চোখে। এবার কি ক্ষণে সে বাড়ি থেকে বার হয়েছিল। সাগর পাড়ে যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপে অরণ্যের মধ্যে প্রাচীন যুগের হিন্দু কীর্তি শুধু চোখের দেখা দেখে আসতে পারে, তবে সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পারাজ্যের মতো সেখানেও আর এক হিন্দু উপনিবেশ ছিল নিশ্চয়ই। মহাকালের চক্রনেবীর আবর্তনে অরণ্য গ্রাস করেছে সেই নগরী, তবুও ভারতের সন্তান সে। প্রাচীন যুগে সেই পূর্ণভূমির পবিত্র ধূলি স্পর্শ করে সে ধন্য হতে চায়। অর্থের জন্য সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে সুশীল জামাতুল্লাহকে চা ও খাবার খেতে দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে। এমন সময় কাগজওয়ালা খবরের কাগজ দিয়ে গেল। সুশীল কাগজ খুলে সংবাদগুলির উপর সাধারণভাবে চোখ বোলাতে গিয়ে হঠাৎ উত্তেজিত সুরে বলে উঠল, জামাতুল্লাহ, আরে তোমাদের মেটিয়া পড়েছে খুন। জামাতুল্লাহ চা খেতে খেতে চমকে উঠে বলল, কোথায় বাবু, কোথায়? 2 নম্বর মজিজুল সর্দারের লেন। একটা কুঠুরিতে নূর মোহাম্মদ নামে একটা লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। সুশীল কাগজ থেকে মুখ তুলে দেখলে জামাতুল্লাহ তালপাতার মতো কাঁপছে। অতি কষ্টে সে সুশীলকে জিজ্ঞেস করলে, কি নাম লোকটির বাবুজি? নূর মোহাম্মদ। জামাতুল্লাহ চা ফেলে উঠে এসে সুশীলের হাত ধরে বললে, আপনি আমার সবচেয়ে বড় দোস্ত। কাল এখানে রেখে আপনি আমার জান বাঁচিয়েছেন। নূর মোহাম্মদ আমার ঘরেই থাকি, এক বিছানাতে দুজনে শুই। কাল আমি থাকলে আমাকেই মারত। আমি ভেবে ভুল করে ও বেচারিকে খুন করে গিয়েছে। সুশীল বললে, তুমি এক্ষুনি বাড়ি যাও। সেই জিনিসটা? না বাবু, সে আমি অন্য জায়গায় রেখেছি, সেখানে কেউ সেটা বের করতে পারবে না। সুশীল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, ওহ, তবুও একবার যাও। সেটা নিয়ে বাবুজি আপনাদের বাড়িতে রেখে দিন, আপনি মেহেরবানি করে যদি রেখে দেন। নিশ্চয়ই রাখবো। তুমি একা যেও না, চলো আমিও সঙ্গে যাচ্ছি। আমার ভাই সনদকেও সঙ্গে নেব। পাথরখানা এনে সুশীল কয়েকদিনের মধ্যে তার আর একখানা ছাঁচ করিয়ে নিয়ে সেখানা ব্যাংকে জমা দিয়ে এলো। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল, কিন্তু ব্যাংকে রাখবার কয়েকদিন পরেও ঘটে গেল এক বিপদ। সুশীল তখন 1002 টাকার ব্যবস্থা একরকম করে ফেলেছে। তার কাকাই টাকাটা তাকে দেবেন, তবে সে বলেছে ব্যবসার জন্য ওটা দরকার। বিদেশে যাওয়ার কথা শুনলে কেউ উৎসাহ দিত না। ওর সঙ্গে পৃথিবী শেষ পর্যন্ত যেতে রাজি, সনদ একথা জানিয়েছে। সুশীল বউবাজার দিয়ে গিয়ে জামাতুল্লাহকে ট্রামে দিয়ে ট্রাম পরবর্তী থামবার জায়গায় যাবার পূর্বেই ট্রামে এক শোরগোল উঠল। জামাতুল্লাহ ট্রামের বেঞ্চিতে বসবার সঙ্গে সঙ্গে পাশের একজন লোক নেমে গেল। নেমে যাবার সময় একবার যেন তার হাতখানা জামাতুল্লাহর পিঠের দিকে ঠেকল। অন্তত জামাতুল্লাহর তাই মনে হলো। পরক্ষণেই জামাতুল্লাহ রক্তাক্ত দেহে চিৎপাত ট্রামের মেঝেতে। লোকজন হই হই, পুলিশ। সবাই মিলে ওকে ধরাধরি করে নামিয়ে ফেললি। শেষে দেখা গেল ওর বিশেষ কিছু লাগেনি। এবারও একখানা ধারালো ছুরি দিয়ে বোধহয় আততায়ী কোমরের থলে কাটতে চেষ্টা করেছিল। ছুরিখানা দৈবার তলপেটের পাশের দিকে লেগে খানিকটা অগভীর রেখা সৃষ্টি করে লম্বালম্বিভাবে কেটে গিয়েছে। এই ঘটনার ঠিক 7 দিন পরে সুশীল, সনদ ও জামাতুল্লাহ তিনজনে একখানা রেঙ্গুনগামী জাহাজে চড়ে বসল। আপাতত সিঙ্গাপুর এবং সেখান থেকে ব্যাটেভিয়া যাবে, এই হলো উদ্দেশ্য ওদের। মাস 2 পরের কথা, সকালবেলা।
সুশীল সিঙ্গাপুরে ভারতীয় পাড়ায় একটি ছোট শিখ হোটেলের একটা ঘরে বসে সনদকে বলছিল, আমার এখানে এসে ভালো লাগছে। আমরা এখানে এসে ভালো করলাম কি মন্দ করলাম এখনো বুঝিনি সনদ। জামাতুল্লার বোম্বেটে বন্ধু তো দেখা যাচ্ছে অন্তত ধূর্ত প্রকৃতির লোক। ও হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। ওকে কি খুব বিশ্বাস করা উচিত হলো? বিশ্বাস না করি বা উপায় কি দাদা? ও ছাড়া ষোলো সমুদ্রে জাহাজ চালাবে কে? তবে আমার মনে হয় যখন আমাদের কাছে এমন কোনো মূল্যবান জিনিস নেই তখন সে অনর্থক মানুষ খুনের দায়িত্ব ঘাড়ে নিতে যাবে কেন? এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ তার বোম্বেটে বন্ধু মিস্টার ইয়ার হোসেনকে নিয়ে ঘরে ঢুকল। ইয়ার হোসেন ভিক্টোরিয়া স্ট্রিটে একটা চুল ছাটার দোকান করে। ভাড়াটে চিনে নাপিত দিয়ে চুল ছাটায়। রোজগার মন্দ হয় না, 42-43 বছর বয়স হবে। রোগা চেহারা, চোখের দৃষ্টিতে অন্তত ভালো মানুষ ও নিরীহ ধরনের বলে মনে হয়। পরনে সাহেবী পোশাক। লোকটা ভারতীয় নয়, মালয়ও নয়, কোন দেশের লোক তা কখনো বলেনি। তবে তার কথাবার্তা থেকে মনে হয় ভারতের ওপর টানটা তার বেশি। কথাবার্তা বলে ইংরেজিতে, নয়তো মালয় ভাষায়। তার ভাঙা ইংরেজি জামাতুল্লাহ বেশ বোঝে। এ ধরনের লোকের সঙ্গে কখনো সুশীল বা সনদের পরিচয় ঘটেনি ইতিপূর্বে। বাইরে মোটামুটি ভদ্রলোক, এমনকি বেশ নিরীহ প্রকৃতির পৌর ভদ্রলোক, কিন্তু ভেতরে ভেতরে ইয়ার হোসেন দুর্দান্ত দস্যু। মুহূর্তের মনোমালিন্যের ফলে যারা বন্ধুর বুকে আতর্কিতে তীক্ষ্ণ ধার কিরিচ বসিয়ে দিতে এতটুকু দ্বিধা করে না, সে সেই জাতীয় লোক। ইয়ার হোসেন ঘরে ঢুকে বললে, বসে আছেন? আমার আর 200 টাকা দিতে হবে, দরকার রয়েছে। সুশীল জামাতুল্লাহর মুখের দিকে চাইলে অতি অল্পক্ষণের জন্য। জামাতুল্লাহ চোখের ইঙ্গিতে তাকে বলে দিলে ইয়ার হোসেনকে যেন সে প্রত্যাখ্যান না করে। কত টাকা বললেন মিস্টার হোসেন? 200 কি 250? বেশ, নেবেন। সেদিন নিয়েছেন 100। ইয়ার হোসেন যেন খানিকটা উদ্ভূত সুরে বললে, নিয়েছি তো কি হবে? তোর জোর করতে সব টাকা চলে যাচ্ছে। জাহাজের কি হলো? চার্টার করবেন? জাহাজ চার্টার করবার টাকা কোথায়? কিন্তু আচ্ছা, একটা কথা বলি, আপনারা সে ব্রহ্মমুনির দেশে যেতে চাইছেন কেন? টাকা করি হিরে জওহরাত সেখানে সত্যি আছে? কি করে বলি সাহেব, তবে তোমার কাছে লুকোবো না, খুব বড় রত্নভাণ্ডার সেখানে লুকোনো আছে, এই আমাদের বিশ্বাস। ওই মনির ওপর আঁকযোগ আছে, ওটাই তার হদিশ, অন্তত নটরাজন তাই বলেছিল। আমি চেষ্টা করে দেখব, কিন্তু আমার ভাগ ঠিক 3 ভাগের 1 ভাগ চাই। ফাঁকি দেবার চেষ্টা করলেই বিপদ ঘটবে। এই হাতে অনেক মানুষ খুন করেছি, সে কথা কে না জানে। মানুষ মারাও যা আমার কাছে, পাখি মারাও তা। সুশীলের গা যেন শিউরে উঠল। কাজের খাতিরে এমন নিষ্ঠুর প্রকৃতির লোকের সঙ্গে আজ তাকে মিশতে হচ্ছে। ভাগ্য কি জানি কোন পথ তাকে নির্দেশ করছে। মুখে বললে, না সাহেব, তুমি নিশ্চিত থাকো, ফাঁকে তুমি পড়বে না। ইয়ার হোসেন বললে, একটা গল্প বলি, শোনো তবে। একবার আমার জাহাজে 6-7 জন মাল্লা মদ খেয়ে বিদ্রোহ ঘোষণা করল। তাদের দলে একজন সর্দার ছিল। সে এসে আমায় জানালে, এই শর্তে আমি রাজি না হলে তারা আমার হাত পা বাঁধবে, মেরে ফেলতেও পারে, কিন্তু ওদের সান্ত্বনা দিয়ে শর্তে সই করে দিলাম। তারপর ইঞ্জিন রুমের বড় কর্মচারীকে ডেকে বললাম, জাহাজে কয়লা দিয়েই স্টিম বন্ধ করে ফার্নেসের মুখ খুলে রাখবে। ইঞ্জিনিয়ার বিস্মিতভাবে আমার মুখের দিকে চেয়ে বললে, কেন কাপ্তেন সাহেব, এ তো বড় বিপজ্জনক ব্যাপার। সেই ভীষণ উত্তাপে ফার্নেসের মুখ খুলে রাখবো। সে বেচারি আমার মতলব কিছু বুঝলে না। আমি সেই বিদ্রোহী সর্দারকে আর তার 4 জন অনুচরকে বললাম ফার্নেসে কয়লা দিতে। এইদিকে ইঞ্জিন রুমে টেলিগ্রাফে ইঞ্জিনিয়ারকে পুরো দমে স্টিম দিতে বলেই ওরা ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে পুলি ঘুরিয়ে জাহাজ প্রায় 25 ডিগ্রি কোণ করে স্টারবোর্ডের দিকে কাত করে ফেললাম। টাল সামলাতে না পেরে ওরা হঠাৎ গিয়ে পড়ল খোলা ফার্নেসের মুখে। লোক ঠিক করা ছিল, তক্ষুনি তারা ওদের ফার্নেসের আগুনে ধাক্কা মেরে ঠেলে দিয়ে ফার্নেসের দরজা খড়াং করে বন্ধ করে দিলে।
সনদ ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর 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 2 দিন পরে কতগুলো হাত পোড়া হাড় পোড়া কয়লার ছাইয়ের সঙ্গে ফার্নেস সাফ করা কুলি সমুদ্রের জলে ফেলে দিলে মিউটিনির শেষ হয়ে গেল। কেউ টের পেল না? সবগুলো বদমাইশ যখন ওপতে গেল তখন বাকিগুলো আপনা আপনি চুপ করে গেল। ভালো মানুষের দিন চলে গিয়েছে জানবেন, নিষ্ঠুর হতে হবে, নির্মম হতে হবে, তবে মানুষের অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। সুশীল বুঝল এমন নিরীহ মানুষটির আড়ালে কি করে এমন ভীড় ও নির্মম চরিত্র লুকানো থাকতে পারে। আর একটা কথা, অস্ত্রশস্ত্র কেমন আছে আপনাদের? কিছু না, একটি করে অটোমেটিক আছে দুজনের, তার কার্টিজ নেই। রাইফেল নেই? ভারত থেকে রাইফেল কেনা। মিস্টার হোসেন, এবার আপনি হাসালেন। ইয়ার হোসেন দ্বিরুক্তি না করে বেরিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরে একটা বড় রিভলভার নিয়ে এসে সুশীলের হাতে দিয়ে বললে, পছন্দ হয়? ওহ, এ তো চমৎকার জিনিস। এই কিনবো 3জনের, আর একটা পুরনো মেশিন গান। মেশিন গান কি হবে? অনেক দরকার আছে। সুশীল ও সনদ দুজনেই দেখলে সে অনেক রকম জানে শোনে। জাহাজ চালানোর যন্ত্রাদি কিনবার সময় তার যে কিছু কিছু বিজ্ঞানের জ্ঞানও আছে, এই পরিচয়ও পাওয়া গেল। চাল চলনের ধরন ধারণে সে সর্বদাই মনে করিয়ে দেয় যে সে সাধারণ নয়। সুশীল জামাতুল্লাহকে বললে, তুমি বলেছিলে 200 টাকা হলেই হবে, তো এখন দেখছি 500 টাকাই মিস্টার হোসেন নিয়ে নিলে নানা ছোট করে, হাতে কিন্তু 1 পয়সাও রইল না। কোনো ভয় নেই বাপুজি, আমি যখন আছি ও তেমন লোক নয়। লোক নয় কি রকম? ভয়ানক লোক, আমরা বুঝেছি। ও দরকার মনে করলে তোমার মতো পুরনো বন্ধুর গলা কাটতে এতটুকু দ্বিধা করবে না। বাবুজি, দেখছি ভয় পেয়ে গিয়েছে। তা একটু পেতে হয়েছে। টাকাটা ও মেরে দেবে না তো? তুমি হুঁশিয়ার হয়ে থাকবে ওর পেছনে। বাবুজি, আমি 1000 পেছন থেকেও কিছু করতে পারবো না। ও যদি ইচ্ছা করে তবে সিঙ্গাপুর থেকে আজই পালিয়ে যেতে পারে, কেউ পাত্তাই পাবে না। ইয়ার হোসেন ছাঁচটার কথা জিজ্ঞেস করছিল। তুমি কি বললে? বললাম বাবুর কাছে আছে। মতলব কি? না বাবু, খারাপ কিছু না, ও একবার দেখতে চায়। ওহ, ভাগ্যিস আসল পদরাখানা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম কলকাতায়, নইলে সেই পাথর নিয়ে কলকাতাতেই খুন হয়ে গেল মেটিয়া বুড়ুজে। এখানে আনলে সে পাথর আমার হাতে রাখতে পারতাম না। জামাতুল্লাহ গলার স্বর নিচু করে বললে, বাবুজি, এখানেও লোক পেছন নিয়েছে। সুশীলা সনদ একযোগে সবিস্ময়ে বলে উঠল, কিরকম? এখন বলবো না, আপনারা ভয় পেয়ে যাবেন। সিঙ্গাপুর ভয়ানক জায়গা, এখানে দিন দুপুরে মানুষের বুকে ছুরি বসায়, পরে শুনবেন। সিঙ্গাপুরে যেদিকে বড় বড় ডক তৈরি হয়েছে, ওর কাছে অনেক দূর পর্যন্ত সামরিক ঘাঁটি। সাধারণ লোককে সেসব রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না। জামাতুল্লাহকে পথ প্রদর্শক রূপে নিয়ে দুজনে সেই দিকে বেরোতে বেরোল। সমুদ্রের নীল দিগন্ত প্রসারী রূপ এখান থেকে যেমন দেখায় এমন আর কোথাও দেখায় না। দুপুরের কাছাকাছি সময়টা প্রখর রৌদ্রকিরণে সমুদ্র জল ইস্পাতের ছুরির মতো ঝকঝক করছে। দুখানা মারোয়ারি জাহাজ বন্দর থেকে দূরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। একজন চীনেমান এসে ওদের পিজিন ইংলিশে বললে, টি স্যার, টি। নোটি। টি স্যার, নোটি। মাই হাউস ইয়ার স্যার, ভেরি গুড হোম মেড টি স্যার। সনদ বললে, চলো দাদা চলো জামাতুল্লাহ, একটু চা খেয়ে আসি। সবাই মিলে রাস্তা থেকে একটু দূরে একটা চীনা মাঝঝাড়ে হারালে একটা অ্যাসবেস্টারের ঢেউ খেলানো পাতা দিয়ে ছাওয়া ছোট্ট বাড়িতে এলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মাসের টেবিল পাতা আছে বারান্দায়। 3 জনে সেখানে বসে দূরে সমুদ্রের দৃশ্য দেখছে। এমন সময় চিনিম্যানটি চা নিয়ে এলো। ওরা চা খাচ্ছে।
সে লোকটা আবার কিছু কেক নিয়ে এসে ওদের সামনে রাখলে। ওদের বললে, তোমরা কোথায় যাবে? সুশীল বললে, বেড়াতে এসেছি। কোথা থেকে? কলকাতা থেকে। ভেরি গুড, চমৎকার জায়গা সিঙ্গাপুর। এখান থেকে আর কোথাও যাবে নাকি? না, আর কোথাও যাব না। ভালো, কিউরিও কিনবে? কি জিনিস? এসো না ঘরের মধ্যে। ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকলো। বুদ্ধের মূর্তি, মালা, ড্রাগনের মূর্তি, পোর্সিলিনের, পেট মোটা চিনে, ম্যান্ডারিনের মূর্তি ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো। ওরা হাতে করে দেখছে। এমন সময় সনদ একটা জিনিস হাতে নিয়ে অসুস্থ স্বরে চিৎকার করে উঠল, দাদা দেখো! সুশীল ও জামাতুল্লাহ দুজনেই চেয়ে দেখলে একখানা জেট পাথরে তৈরি ছুরির গায়ে কি আঁকচোখ কাটা। ভালো করে দুজনেই দেখলে অবিকল সেই আঁকচোখ। নটরাজনের পদ্মরাগ মনির গায়ে যে আঁকচোখ ছিল। ওরা সবাই অবাক হয়ে গেল। সুশীল বললে, এই ছুরিখানার দাম কত? $2, মিস্টার। এই ছুরি তুমি কোথায় পেলে? দেখি ছুরিখানা। ও হে, আমি একজন মালায়ের কাছে কিনেছিল। এখানে? হ্যাঁ, একজন মাল্লা ছিল সে। কোথা থেকে সে ছুরিখানা পেয়েছিল তা কিছু বলেনি? না মিস্টার, তবে ছুরিখানা সে ভয় করে বিক্রি করে। সে বলেছিল দুবার সে প্রাণে মরতে মরতে বেঁচে যায় এই ছুরিখানার জন্য। তার পিছনে লোক রেখেছিল, লুকিয়ে আমার কাছে বিক্রি করে। কেউ জানে না যে এখানে আমার কাছে আছে। আমরা এখানে নেব, ওখানে বিক্রি হবে না। আমরা $3 দেব। নিয়ে বিপদে পড়বে তোমরা, ও নিও না। তোমার দোকানের জিনিস বিক্রি করতে আপত্তি কি? আমি আমার খদ্দেরকে বিপদে ফেলতে চাইনি। শোনো মিস্টার, আমি জানি ও ছুরি তুমি কেন কিনতে চাইছো। ওই আঁক চোখগুলোর জন্য, ঠিক কিনা? প্রাচীনকাল থেকে এদেশে অনেকে জানে ওই আঁকগুলোর কোথাকার এক গুপ্ত নগর আর তার ধনভাণ্ডারের হদিশ। সকলে জানে না বটে, তবে পুরনো লোক কেউ কেউ জানে। অনেক পুরনো জেট পাথরের আংটিতে ওই আঁকচোখ আমি দেখেছি। ও নিয়ে একটা গুপ্ত সম্প্রদায় আছে। সম্প্রদায়ের বাইরে আর কারোর কাছে এই আঁকচোখওয়ালা আংটি কি ছুরি কি করিজ দেখলে তারা তার পেছনে লেগে গুপ্ততা পর্যন্ত করে ফেলে। তবে তাদের আসল উদ্দেশ্য থাকে জিনিসটিকে হস্তগত করা। কেন? পাছে অন্য কেউ এই আঁকচোখের হদিশ পেয়ে সেই প্রাচীন নগর আর তার গুপ্ত ধনভাণ্ডার আবিষ্কার করে ফেলে। ওরা নিজেরা যখন বের করতে পারবে না, তখন আর কাউকে ওর খোঁজ করতে দেবেও না। ও চীনের জিনিস কাছে রাখা মানে প্রাণ হাতে করে বেড়ানো। কিন্তু আমার মনে হয় কি জানো মিস্টার, ওরকম নগর কোথাও নেই। ও একটা মিথ্যে প্রবাদের মতো এই অঞ্চলে প্রচলিত আছে। কেউ দেখেছে এ পর্যন্ত বলতে পারো? কেউ বলতে পারে না সে দেখেছে। কেউ সন্ধান দিতে পারে ও একটা ভুয়ো গল্প। চা খেয়ে বাইরে এসে তিনজনে সমুদ্রের দিকে চলল। চিনিম্যানটি পিছন থেকে ডেকে বলল, ওদিকে যেও না মিস্টার, সামরিক সীমানা, যাওয়া নিষেধ। সমুদ্রের ধারে এদিকে বসবার জায়গা নেই। একটি নির্জন স্থানে গিয়ে সুশীল বললে, জামাতুল্লাহ, শুনলে সব কথা। এখনই কি তোমার মনে হয় সেই নগর আছে কোথাও? আমরা আলিয়ার পেছনে ছুটছি নে। নটরাজনের গল্প ভুয়ো নয়। জামাতুল্লাহ বললে, তবে পদ্মরাগ মনি এলো কোথা থেকে? আমি তোমায় বলছি, নটরাজনের কাহিনী আঁকাপড়া বানানো গল্প। পদ্মরাগ মণিখানা সে কোন প্রকার অসৎ উপায়ে হস্তগত করে, যার উপরে প্রাচীন ও প্রচলিত প্রথা অনুযায়ী ওই চিহ্নটি আঁকা ছিল। এছাড়া ওর কোনো মানে নেই। জামাতুল্লাহর মুখ চোখের ভাব হঠাৎ যেন বদলে গেল। কত বছর পূর্বের এক স্বপ্ন ভরা দিন, এক আতঙ্ক ভরা কৃষ্ণরজনীর স্মৃতি তার মুখে রেখায়, চোখের দৃষ্টিতে। সে বললে, কিন্তু বাবুজি, নটরাজন হয়তো দেখেনি, আমি তা দেখেছি। ভীষণ বনের মধ্যে অন্ধকার রাত কাটিয়েছি। আমি কারো কথা শুনিনি। খুব সাবধান জামাতুল্লাহ, আমাদের প্রাণের দাম এক কানা করিও না। যদি এই কথা কোনো রকমের প্রকাশ হয় যে আমরা ওই আঁক চোখ পড়া পাথরের ছাদ যা সেই নগর খুঁজতে বেরিয়েছি। ঠিক বাবুজি, সে কথা আমারও মনে হয়েছে। এই সিঙ্গাপুর ভয়ানক জায়গা। এখানে পথে পথে রাত্রের অন্ধকারে খুন হয়। বাড়ি সাবধানে থাকতে হবে আমাদের। ইয়ার হোসেনকে সাবধান করে দিতে হবে। মুশকিল হয়েছে, লোকটা মাতাল, মদকে কোনো কথা প্রকাশ করে না ফেলে। চলো যাওয়া যাক। তিনজনে সতর্ক দৃষ্টিতে চারিদিকে চেয়ে দেখতে দেখতে বাসা থেকে রওনা হলো। পরদিন ইয়ার হোসেন এসে ওদের বাসায়
খুব সকালেই উপস্থিত হলো। সনদ তখন উঠেছিল, চায়ের জন্য স্টোভ ধরিয়েছে। ইয়ার হোসেনকে দেখে বললে, আসুন মিস্টার হোসেন, এই সময়েই এসেছে। সময়টা ঠিক, চা তৈরি করা হচ্ছে। ইয়ার হোসেন রুক্ষ প্রকৃতির লোক, বলে উঠল, চা খাবার জন্য ঠিক আসেনি, আরো 200 টাকা চাই। হঠাৎ সনদের মুখ দিয়ে বেরিয়ে গেল, আরো 200? তাহলে তো আমাদের হাতে রইল না কিছু। তা আমি কি জানি, এ কাজে এসেছেন যখন, তখন পয়সার জন্য হোটলে চলবে না, নয়তো বলুন ছেড়ে দিই। না না, দাঁড়ান, আমি দাদা ও জামাতুল্লাহকে ডাকি। সুশীল শুনে বললে, তাই তো, ব্যাপার কি, চলো দেখি কি। ইয়ার হোসেন বাইরে বসে আছে। সুশীল গিয়ে বললে, গুড মর্নিং মিস্টার হোসেন, কি মনে করে এত সকালে? সব ঠিক, আজ রাত্রে রওনা হতে হবে, সব বন্দোবস্ত ঠিক হয়ে গেছে। সনদ ও সুশীল একসঙ্গে বলল, কি রকম? ইয়ার হোসেন গম্ভীর মুখে বললে, সব ঠিক, তার আগে সেই ছাঁচখানা একবার দেখি এক্ষুনি, আর 200 টাকা এক্ষুনি। সুশীলের ইঙ্গিতে সনদ বাক্স খুলে প্যারিস প্লাস্টারের ছাঁচ ওর হাতে দিলে। ইয়ার হোসেন ছাঁচখানা উল্টো পাল্টে দেখে শুনে বললে, এইসব বুঝরু কি, অন্য কিছুই না, কিছুই হবে না হয়তো। টাকা? সুশীল বললে, টাকা রয়েছে জামাতুল্লার কাছে, সে আসুক। কোথায় সে? তা তো জানি না, সকালে বেড়াতে বেরিয়েছে। আচ্ছা, আমি বসি। এখন কি ঠিক করলেন বলুন মিস্টার হোসেন? এখান থেকে ডাচ স্টিমার বেন্দা ছাড়ছে আজ রাত 10টায়। আমাদের নামতে হবে সাঙ্গাপান বন্দরে, সুলু সমুদ্রের ধারে। সাঙ্গাপান মশলার বড় আড়ত, সেখান থেকে চীনের জাঙ্গ ভাড়া করা যাবে। এসব অস্ত্রশস্ত্র নিয়ে ডাচ স্টিমারে উঠতে দেবে? মেশিন গান কিনেছেন নাকি? সব ঠিক আছে, আপনি শুধু দেখুন ইয়ার হোসেন কি করতে পারে। আরো 1 ঘন্টা কেটে গেল, জামাতুল্লাহ আর ফেরে না। সুশীল ও সনদ উৎকণ্ঠিত হয়ে পড়ল। কাল বিকেলে সেই চীনাম্যানের কথা বারবার মনে পড়ছিল ওদের। কথাটা ইয়ার হোসেনকে বলা ঠিক হবে না হয়তো, ভেবেই ওরা বললে না। কিন্তু জামাতুল্লাহ সব জেনে শুনে একা বেরোলো কোথায়? বেলা প্রায় 10টা। এমন সময় জামাতুল্লাহ ঘরমাক্ত কলেবরে এসে হাজির হলো। ওর মুখে চেহারা দেখে তিনজনে একসঙ্গে বললে, কি হলো তোমার, কি হলো? জামাতুল্লাহ ক্ষীণ হাসি এসে বললে, কিছুই না। কিন্তু তোমার চেহারা দেখে। এই রোদে। সুশীল বললে, জামাতুল্লাহ, মিস্টার হোসেন আরো 200 টাকা চান। ওহ, তা দিন বাবু, এই নিন চাবি। উনি বলছেন আজ রাত্রে আমাদের রওনা হতে হবে। জামাতুল্লাহ সেই কথায় কোনো উত্তর না দিয়ে বললে, টাকাটা দিয়ে দিন ওকে আগে। টাকা নিয়ে ইয়ার হোসেন বিদায় নেবার পর মুহূর্তেই জামাতুল্লাহ নিম্ন সুরে বললে, বড় ভিজে গিয়েছি। ডাকের পাশে যে গলি আছে, ওখানে 2জন মালয় গুন্ডা আমাকে আক্রমণ করেছিল। 2জন দুদিক থেকে কিরিচ হাতে ভুঁড়ি ফাঁসিয়ে দিত, আর একটু হলে আমি প্রাণপণে ছুটে বেঁচেছি। তোমরা অত ছুটতে পারতে না, মারা পড়তে ওদের হাতে। কালকে সেই চীনাম্যানের কথাই ঠিক, আমরা খুব বিপন্ন এখানে। বাড়ি থেকে কোথাও বেরিও না, ইয়ার হোসেনকে কিছু বলো না। সনদ ও সুশীল রুদ্ধ নিঃশ্বাসে ওর কথা শুনছিল। কথা শেষ হলে সনদ তাকে চা ও টোস্ট খেতে দিয়ে বললে, কিছু বলিনি আমরা, ও আজই যেতে বলছে, শুনেছ তো? যাতে হয় আজই আমাদের পালাতে হবে। এখন প্রাণ নিয়ে জাহাজে উঠতে পারলে বাঁচি। বলো কি জামাতুল্লাহ, এত ভয় নেই? চীনাম্যানটার বাজে গল্পটা দেখছি তোমার মনে বড় দাগ কেটে গিয়েছে। বাবুজি, মেয়েটির মাঠে খুনের কথাটা ভেবে দেখুন। সে পাথরখানার জন্যে নয়, আঁক চোখের জন্যে। এখন আমার তাই মনে হচ্ছে। অসাবধান হবেন না, আর 3 ঘন্টা। জাহাজে উঠলে কতকটা বিপদ কাটে বটে। সেদিন বিকেলে ইয়ার হোসেনের লোক আবার এলো। একটা শিলমোহর করা চিঠি সুশীলের হাতে দিয়ে বললে, এর উত্তর এখনই চাই। সুশীল চিঠিখানা পড়ে দেখলে আজ কিভাবে কোথা থেকে রওনা হতে হবে সেই ব্যবস্থা চিঠিতে লেখা। ইয়ার হোসেন অন্য পথ দিয়ে যাবে, ওদের যেন
চেনে না এভাবে। জাহাজে না উঠে এদের তিনজনের সঙ্গে সে কথাবার্তা বলবে না। সুশীল চিঠির উত্তর দিয়ে দিলে জামাতুল্লাহ বললে, আমাদের জিনিসপত্র যদি কিনতে হয় এই সময় কিনে নিয়ে আসি, চলুন। ওরা বেরিয়ে এলো বাসা থেকে। ভিক্টোরিয়া স্ট্রিটের বড় বাজারে জিনিসপত্র কিনবে, এই ওদের ইচ্ছে। জামাতুল্লাহ বললে, বাবু, কিছু ভালো জিনিস খেয়ে নেওয়া যাক। জানেন, কোনো অজানা রাস্তায় অনেক দূর যেতে হলে ভালো খেয়ে নিতে হয়। অনেকদিন হয়তো ভালো খাবার অধিষ্ঠে জুটবে না। একটা শিখ হোটেলে ওরা গিয়ে বসলো। মাংস, কাটলেট, চা, টোস্ট ইত্যাদি আনিয়ে খাওয়া শুরু করেছে। এমন সময় একজন ইউরোপীয় পোশাক পরা মালয় এসে ওদের টেবিলে বসে বিনীতভাবে বললে, সে কি তাদের সঙ্গে বসে খেতে পারে? সুশীল বললে, হ্যাঁ, নিশ্চয়। সে আর কোনো কথা না বলে খাবার আনিয়ে নিঃশব্দে কিছুক্ষণ বসে খেতে লাগলো। তারপর আবার ওদের দিকে চেয়ে বললে, আপনারা ভারতীয়? সুশীল ভদ্রভাবে উত্তর দিলে, হ্যাঁ। এখানে এসেছেন বেড়াতে? না। হ্যাঁ। কেমন লাগছে সিঙ্গাপুর? বেশ জায়গা। এখান থেকে দেশে ফিরছেন বোধ হয়? তাই ইচ্ছে আছে। আপনারা তিনজনে বুঝি এসেছেন? না, আমরা এখানে এক হোটেলে থাকি। আলাপ হয়ে গিয়েছে? বেশ বেশ। আপনারা কোন হোটেলে উঠেছেন জানতে পারি কি? আমাদের একজন ভারতীয় বন্ধুর একটা ভালো হোটেল আছে, সেখানে খাবারপত্র সস্তা, খরচও ভালো, যদি আপনাদের দরকার হয়। সনদ হঠাৎ বলে উঠল, না ধন্যবাদ, আমরা আজই চলে যাচ্ছি। সুশীল টেবিলের তলা দিয়ে সনদকে এক রামচিমটি কাটলে মালায় লোকটার চোখে মুখে একটা কৌতূহলের ভাব জাগল। সেটা গোপন করে সে বললে, ওহ, আজই যাবেন? কিন্তু ভারতের জাহাজ তো আজ ছাড়বে না। সুশীল বললে, না, আমরা রেলেই যাচ্ছি, কুয়ালালামপুর। ওহ, কুয়ালালামপুর, দেখে আসুন, বেশ শহর। আরো কিছুক্ষণ পরে লোক বেল চুকিয়ে চলে গেল। সুশীল রাগের সঙ্গে সনদের দিকে চেয়ে বললে, ছি ছি, এত নির্বোধ তুমি, ও কথা কেন বলতে গেলে? সনদ অপ্রতিভ মুখে বললে, আমি ভাবলাম ওতেই আপদ বিদে হয়ে যাবে, অত জিজ্ঞেস করার ওর দরকার কি? আমরা যদি বা যাই, তোর তাতে কি রে বাপু? তা নয়, কে কি মতলব নিয়ে কথা বলে, দরকার কি ওদের সঙ্গে সব কথা বলার? জামাতুল্লাহ বললে, ঠিক কথা বলেছেন বাপুজি। সন্ধ্যার কিছু আগে ওরা রেস্টুরেন্ট থেকে বার হয়ে রাস্তায় নেমে দু একটা জিনিস কিনবার জন্য বাজারের দিকে চলছে। এমন সময় জামাতুল্লাহ নিচু গলায় চুপি চুপি বললে, ওই দেখুন স্যার, সেই লোকটা। সুশীল ও সনদ চেয়ে দেখলে সেই মালয় লোকটা একটা দোকানে কি একটা জিনিস কিনছে। ওদের দিকে পেছন ফিরে সুশীল বললে, চলো আমরা এখান থেকে চলে যাই, মোড়ের দোকানে জিনিস কিনি গে। জিনিস কিনতে একটু রাত হয়ে গেল। ওরা বড় রাস্তা বেয়ে অনেকটা এসে ওদের হোটেলে যে গলিটার মধ্যে এসে গলিটাতে ঢুকতে যাবে, এমন সময় কি একটা ভারী জিনিস সুশীলের ঠিক বাঁ হাতে দেওয়ালে জোরে এসে লেগে ঠিকরে পড়লো সামনে রাস্তার উপরে। ওরা চমকে উঠল। জামাতুল্লাহ পথের ওপর থেকে জিনিসটা কুড়িয়ে নিয়ে বললে, সর্বনাশ! ওরা দুজনে নিচু হয়ে জিনিসটা দেখতে গেল, কিন্তু জামাতুল্লাহ বললে, বাপুজি ছুটে আসুন, এখানে আর দাঁড়াবেন না বলছি। দুজনে জামাতুল্লাহর পিছনে পিছনে দ্রুত পথে চলতে চলতে বললে, কি হয়েছে, কি হয়েছে, কি জিনিস ওটা? মিনিট 5-6 ছুটবার পর নির্জন গলিটার শেষ প্রান্তে ওদের হোটেলটা দেখা গেল। জামাতুল্লাহ হাই ছেড়ে বললে, যাক, খুব বেঁচে যাওয়া গিয়েছে। এখানা মালয় দেশের ছুঁড়ে মারা ছুরি, ওরা 10-20 গজ তফাৎ থেকে ছুরি ছুঁড়ে লোকের গলা দুখানা করে কেটে দিতে পারে। আমাদের তাক করে ছুরিখানা ছুঁড়েছিল, কিন্তু অন্ধকারে ঠিক লাগেনি। ওখানে দাঁড়িয়ে থাকলে যে ছুঁড়েছে তার আর একখানা ছুরি ছুটতেই বা কতক্ষণ। সনদ সেই ভারী ছোড়াখানা হাতে করে বললে, ওহ, এই গলায় লাগলে পাঠা কাটার মতো মুন্ডু কেটে ছিটকে পড়তো, কানের পাশ দিয়ে তীর গিয়েছে। সুশীল বললে,
সেই গুপ্ত সম্প্রদায়ের লোকের কাজ। আমাদের পিছনে লোক লেগেছে। জামাতুল্লাহ বললে, লোক লেগেছে, তবে আমাদের বাসাটা এখনো বার করতে পারেনি। আমি বলিনি যে এখানে আমরা বিপন্ন। আমার না বলবার কারণ আছে। রাতে ডাচ স্টিমার বেন্দা ছাড়ল। ইয়ার হোসেন বড় বড় কাঠের প্যাক বাক্স ওঠালো গোটাকতক জাহাজে। তাদের বাইরে বিলিতি বিয়ার মদের বিজ্ঞাপন মারা। ওঠাবার সময় অবশ্যই কোনো হাঙ্গামা হলো না, কিন্তু সুশীল ও সনদ এর ভয়ে তাতে একেবারে দূর হয়নি। সিঙ্গাপুরের বন্দর ও প্রকাণ্ড নৌঘাটি ধীরে ধীরে দিকচক্রবালে মিলিয়ে গেল। অকুল জলরাশি আলোকোপক্ষেপী ঢেউয়ে রহস্যময় হয়ে উঠেছে। 4 দিনের দিন সকালে জাহাজ এসে সাঙ্গাপান পৌঁছলো। এখানে এসে ওরা নেমে একটা চীনা হোটেলে আশ্রয় নিলে। সাঙ্গাপান মশলার খুব বড় আড়ত। কতগুলো নদী এসে সমুদ্রে পড়েছে। নদী সেই মোহনাতেই বন্দর অবস্থিত, যেমন আমাদের দেশের চট্টগ্রাম। ইয়ার হোসেন বাংলা জানে না, উর্দু বা হিন্দুস্তানিও ভুলে গিয়েছে। ও জামাতুল্লাহর সঙ্গে কথা বলে পিজিন ইংলিশে ও মালয় ভাষায়। বললে, জামাতুল্লাহ, এবার তুমি তোমার সেই দ্বীপে নিয়ে যেতে পারবে তো? পারবো বলে মনে হচ্ছে, তবে এখনো ঠিক জানিনি। সুশীল বললে, শুনুন মিস্টার হোসেন, যখন আমার সঙ্গে জামাতুল্লাহ দেখা হয় গ্রামে, ও বলেছিল ডাচ ইস্ট ইন্ডিজের একটা দ্বীপে ওর জাহাজ নারকেলের ছোবড়া ও কুচি বোঝাই করতে গিয়ে ডুবো পাহাড়ে ধাক্কাকে ভেঙে যায়। কেমন, তাই তো জামাতুল্লাহ? রাস্তার কথাটা একবার ভালো করে ঝালিয়ে নেওয়া দরকার। ঠিক বাবুজি। তারপর বলে যাও। তারপর আমরা 7 দিন সেখানেই থাকি। ইয়ার হোসেন বললে, সেখানে থাকি মানে কি বুঝিয়ে বলো? দ্বীপে না সমুদ্রে? না সাহেব, দ্বীপে তো নয়। আমরা যাচ্ছিলাম এক দ্বীপ থেকে আর এক দ্বীপে। মাছ দরিয়ায় এ কাণ্ড ঘটে। তারপর সৌরাবায়া থেকে জাহাজ এসে আমাদের উদ্ধার করে। কতদিন পরে উদ্ধার করে? 8-10 দিন কি ওই রকম। সুশীল বললে, আগে বলেছিলে 7 দিন। বাবু, ঠিক মনে নেই, অনেক দিনের কথা। 7 থেকে 10 দিনের মধ্যে। সেই সময় সমুদ্রের বিষাক্ত কাকড়াকে সব কলেরা হয়ে মারা গেল। বাকি ছিলাম কাপ্তান আর আমি। দ্বীপ ছিল নিকটেই। যেখানে ডুবো পাহাড়ে আমাদের জাহাজে ধাক্কা খেয়েছিল, সেখানে থেকে ডাঙা নজরে পড়ে। জাহাজের রশি 2 রশি কি 3 রশি তফাতে। দ্বীপ দেখলে আমি চিনতে পারবো। তার ধারে একটা পাহাড়, পাহাড়ের গা বেয়ে একটা ঝর্ণা পড়েছে সমুদ্রে। বড় বড় পাথর পড়ে আছে, পাথরগুলো সাদা রঙের। সুশীল হেসে বললে, তোমার সেই বিম্ভমণি দ্বীপ? জামাতুল্লাহ গম্ভীর মুখে বললে, আসবেন না বাপুজি, এইসব কাজে নেমে এদেশে সব দেবতাকে মানতে হবে। না মানলে বিপদ হতে কতক্ষণ। আমি খুব ভালো করেই তা জানি। ইয়ার হোসেন বললে, বুঝলাম। ওসব এখন রাখো। সাঙ্গাপান থেকে কোন দিকে যেতে হবে, কত দূরে একটা আন্দাজ দাও। একটা নটিক্যাল চার্ট করে নেওয়া যাক। আমরা সাঙ্গাপান থেকে রওনা হয়ে যাই পূর্ব দক্ষিণ কোণে, আন্দাজ 200 মাইল। সেখান থেকে পূর্বে উত্তর পূর্ব কোণে যাই আন্দাজ 50 মাইল। এইখানে সেই ডুবো পাহাড়ের জায়গাটা, যতদূর আমার মনে হচ্ছে। ইয়ার হোসেন অসহিষ্ণুভাবে বললে, যতদূর মনে হলো তো হবে না, আমাদের সেই দিকে যেতে হবে। সুলু সমুদ্রের সর্বত্র তো ঘুরে বেড়াতে পারা যাবে না। আচ্ছা, তুমি সে দ্বীপ কত দূর থেকে চিনতে পারবে? নেমে না জাহাজে বসে? জাহাজে বসে চিনতে পারবো, ওই সাদা পাথরের পাহাড় আর ঝর্ণা দেখি। কত সাদা পাথরের পাহাড় থাকে? না সাহেব, তা নয়। সে পাথরের পাহাড়ের গড়ন অন্যরকম, দেখলেই চিনব। ইয়ার হোসেন আর সুশীল দুজনে মিলে মোটামুটি ম্যাপ এঁকে নিয়ে সেদিন রাত্রে আর একবার মিলিয়ে নিলে জামাতুল্লাহর বর্ণনার সঙ্গে। চীনা জাঙ্ক
ভাড়া করা হলো। 2 মাসের মতো চাল, আটা, চা, চিনি বোঝাই করে নেওয়া হলো জাঙ্ক। আর রইল বিহারের কাঠের বাক্স ভর্তি অস্ত্রশস্ত্র ও মেশিন গান। ইয়ার হোসেন প্রস্তাব করলে, এখানে বিলম্ব করা উচিত নয়, আজ রাত্রেই যাওয়া যাক, শত্রু লাগতে পারে। জামাতুল্লাহ বললে, সে কথা ঠিক, কিন্তু রাত্রে হারবার মাস্টার জাহাজ কি নৌকো ছাড়তে দেবে? পোর্ট পুলিশ ধরবে। এইসব জায়গায় এই নিয়ম। বোম্বেতে ডাকাতের আড্ডা কিনা সুলুসি, করা নিয়ম সব। তবে কাল সকালে চলুন সাহেব। ইয়ার হোসেন দ্বিধার সঙ্গে এই প্রস্তাবে মত দিলে। সুশীলকে ডেকে বললে, রাতের অন্ধকারে যাওয়া ভালো ছিল, দিনের আলোয় সকলের মনে কৌতূহল জাগিয়ে যাওয়া ভালো না। যাই হোক, উপায় কি? সকাল 8টার পরে সাঙ্গাপান থেকে ওদের নৌকো ছাড়লো। মাত্র 1.5 টনের চীনা জাম, সমুদ্রে মোচার খোলার মতো। কিন্তু জামাতুল্লাহ বললে, জাম কটা ডোবে না, এইসব তুফান সংকুল সমুদ্রে পাড়ি দিতে চীনা জাঙ্কের মতো জিনিস নেই। জাহাজ ছেড়ে অনেক দূর এলো। ক্রমে চারিধারে শুধু সমুদ্রের নীল জলরাশি। জামাতুল্লাহ নাবিক কর্ণধার, কিন্তু যে বৃদ্ধ চীনাম্যান জাঙ্কের সারেং, সেও দেখা গেল বেশ জাহাজ চালাতে জানে। 2 দিন জাহাজ চলবার পরে জামাতুল্লাহর সঙ্গে চীনা সারেংয়ে ঝগড়া বেড়ে গেল। ইয়ার হোসেন বললে, চেঁচামেচি কেন, কি হয়েছে? চীনা সারেং বললে, জামাতুল্লাহ সাহেব জাহাজ চালাতে জানে না, কোথায় নিয়ে যাচ্ছে? জামাতুল্লাহ বললে, বিশ্বাস করবেন না ওর কথা, ও লোকটা একেবারে বাজে। ইয়ার হোসেন ও সুশীল পরামর্শ করে জামাতুল্লাহর ওপরই কিন্তু জাহাজ চালানোর ভার দিলে। একদিন সন্ধ্যার সময় দূরে ডাঙা ও আলোর শাড়ি দেখা গেল। চীনা সারেং ছুটে গিয়ে বললে, ওহে, বড় যে জাহাজ চালাচ্ছে, ও ডাঙার আলো কোথাকার? এদিকে এত বড় ডাঙা কিসে? জামাতুল্লাহ একটু ঘাবড়ে গিয়েছিল। চার অনুসারে ওখানে আলো আর ডাঙা দেখাবার কথা নয়। চীনা সারেংয়ের ইয়ার হোসেনকে আর সুশীলকে ডেকে বললে, ওকে বলতে বলুন স্যার, ও আলো আর ডাঙা কিসে? জামাতুল্লাহকে মাথা চুলকোতে দেখে চীনা সারেং বিজয়ভাবে বললে, আমি বলে দিচ্ছি স্যার, সান্ডা প্রণালীর মুখে পিয়েরপং বন্দরের আলো। তার মানে বুঝেছেন, আমরা আমাদের যাওয়ার রাস্তা থেকে 100 মাইল পূর্ব দক্ষিণে হেঁটে এসেছি। এইরকম করে জাহাজ চালালে দক্ষিণ মেরুতে পৌঁছতে আমাদের আর বেশি দেরি থাকবে না স্যার। চীনা সারেং সেদিন থেকে হলো কাঁপতে। সুশীল বললে, রাগ করো না জামাতুল্লাহ, তুমি অনেকদিন এই কাজ করোনি, ভুলে গিয়েছো হে। জামাতুল্লাহ বললে, তা নয় বাবুজি, আমি ভুলিনি জাহাজ চালানো, আমার চার্ট ঠিক ছিল। আমার মনে হয় কি গোলমাল হয়েছে বা চার্টে ভুল করে রেখেছে। আরো 3 দিন পরে বিকেলের দিকে চীনা কাপ্তেন বললে, ওরা নামছে স্যার, দড়ি ধরা সামলে আর জিনিস সামলে আপনারা খোলের মধ্যে নেমে যান, ঝড় উঠবে। 3 ঘন্টার মধ্যে ভীষণ ঝড় এলো পূর্ব দক্ষিণ কোণ থেকে। দড়ি ধরা ছিঁড়ে পাল উড়িয়ে নিয়ে যায়। জামাতুল্লাহ চিৎকার করে বললে, সব খোলের মধ্যে যান, ভয়ঙ্কর ঢেউ উঠেছে। জাঙ্কের ডেকের ওপর বড় বড় ঢেউ সাবেকে আছড়ে পড়ে ক্ষুদ্র ডেকটনের জাংখানা যে কোনো ভেঙে চুরে সমুদ্রের তলায় ডুবিয়ে দেবে বলে মনে হলো সবারই। কিন্তু 2-3 বার জাংখানা ডুবতে ডুবতে পিছিয়ে গেল। নাকানি চুবানি খেয়েও আবার সমুদ্রের উপর ঠেলে ওঠে। সাবাস মোচার খোলা! হঠাৎ চীনা কাপ্তেন চিৎকার করে উঠল, সামনে পাহাড়, সামলাও! জামাতুল্লাহ হালে ছিল। ডাইনে সজোরে হাল মারতেই কান ঘেঁষে কতগুলো বজবজে সমুদ্রের ফেনা ঘুরতে ঘুরতে ঝড়ের বেগে বেরিয়ে চলে গেল। ফেনাগুলোর মাঝে কালো রঙের কি একটা টানা রেখা যেন ফেনা রাশিকে দুভাগে ছিঁড়ে দিয়েছে। ডুবো পাহাড়। ঝড়ের শব্দে কি কি বলে শোনা যায় না, তবুও সুশীল চিনলে
চীনা কাঁপতেন, চিৎকার করছে, খুব বাঁচা গিয়েছে, খুব বাঁচা গিয়েছে, আর একটু হলেই সব শেষ হয়ে যেত আমাদের। ইয়ার হোসেন ও সুশীল বাইরে এক চমক দেখতে পেল। জলের মধ্যে মরণের ফাঁদ পাতাই বটে, সাক্ষাৎ মরণের ফাঁদ। জামাতুল্লাহ দাঁত মুখ খিচিয়ে হাল ধরে আছে। একটু আলগা হলে এই ভীষণ জায়গায় জাং বাঞ্ছাল হয়ে ধাক্কা মারবে, গিয়ে বাঁ দিকে ডুবো পাহাড়ে। খানিকটা পরে জামাতুল্লাহ চোখ বড় বড় হয়ে উঠল ভয়। এই কি, দুদিকে যে ডুবো পাহাড়, ডাইনে আর বাঁয়ে। চীনা কাপ্তেনকে হেঁকে বললে, কোথা দিয়ে জাহাজ চালাচ্ছ গাধার বাচ্চা? পাহাড়ের চূড়ো দিয়ে যে মারবে এবার। ঝড়ের তুফানের মধ্যে চীনা কাপ্তেনের কথাগুলো অট্টহাস্যের মতো শোনা গেল। কি যে সে বলবে জামাতুল্লাহ বুঝতে পারল না, কিন্তু যারই ভুল হোক জাহাজ বাঁচাতে হবে। সে সামনে পেছনে চেয়ে দেখলে পাহাড়ের কালো রেখা অতিকায় শুশুকে শীত দ্বারার মতো জলের ওপর স্পষ্ট জেগে। মাছতলা থেকে চেয়ে দেখলে চীনা সারেং সব পাল গুটিয়ে রেখেছে, কেবল মাঝের বড় মাছতলি 16 ফুট চওড়া বড় পালখানা ঝড়ের মুখে ছিঁড়ে ফালি ফালি হয়ে অসংখ্য সাদা নিশানের মতো উঠছে। সে দেখলে নিশানগুলোর জন্যে জাহাজখানা এদিক ওদিকে হেলেছে ঘুরছে। চোখে নিমেষে সে কোমর থেকে ছুরি বার করে পালের মোটা সনের কাঁচি কাটতে লাগলো। একবার করে খানিকটা কাটে, আবার ছুটি গিয়ে হাল টিপে ধরে। অমানসিক সাহস ও দৃঢ়তা এবং ক্ষিপ্রতার সঙ্গে 5-6 মিনিটের মধ্যে সে অত বড় মোটা রাশিটা কেটে ফেলতেই দড়িদড়া ঢিলে পড়ে পাল সরাং করে অনেকখানি নেমে এলো। চীনা কাপ্তান চিৎকার করে বললে, কে রশি কাটলে? আমি। খুব ভালো কাজ করেছো, এবার সামলাও ঠেলা। যদি জানো না কোনো কিছু, তবে সপ্তাহতেই সর্দারি করতে আসো কেন? চীনা কাপ্তেন মিথ্যে বলেনি। জামাতুল্লাহ সবাই দেখলে পালে ঢিলে পড়াতে জাঁক এবার জগদ্দল পাথরের মতো ভারী হয়ে পড়েছে যেন। পিছন থেকে বাতাস ঠেলা মেরেও তাকে নড়াতে পারছে না। সুতরাং দুদিকে মরণ ফাঁদকে অতিক্রম করে বাহির সমুদ্রে পড়তে এবং অনেক সময় লেগে যাবে। ইতিমধ্যে বাতাস দিক পরিবর্তন করলেই বিষম বিপদ। ইয়ার হোসেন পাকা লোক, সে বুঝেছিল কিছু একটা গোলমাল ঘটেছে। মাথা বার করে বললে, কি হলো আবার? জাঁক নড়ছে না যে? চীনা সারেং বললে, নড়বে কি স্যার, নড়বার পথ কি আর রেখেছে জামাতুল্লাহ? এবার বাঁচাতে পারলাম না বোধ হয়। কিন্তু সুখের বিষয় 8 ঘন্টার মধ্যে ভয় কেটে গেল। বাতাস পিছন হতেই বয়ে চলল একটানা, এবং 8 ঘন্টার মধ্যে জাংকে ডুবো পাহাড়ের ফাঁদ পার করে বাহির সমুদ্রে তাড়িয়ে দিলে। জামাতুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল। চীনা কাপ্তেন টিটকারি করে বললে, বদলে সবাই আজ নিতান্ত বরাতের জোরে, তোমার হাতের গুণে নয়, মনে রেখো। সমুদ্র শান্ত, জ্যোৎস্না উঠেছে। সুসীমদের দল খুলে থাকলে খুলে ডেকের উপর এসে দাঁড়ালো। হঠাৎ জ্যোৎস্নার মধ্যে দূরে কি একটা বিরাট কালো জিনিস দেখা গেল। জল থেকে উঁচু হয়েছে মাথা তুলে। ইয়ার হোসেন বললে, ওটা কি? বন্ধুরা, আজ এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি শীঘ্রই ফিরে আসব। আমার গল্প পড়া আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ চলি, নমস্কার।